নীরব তার বন্ধুদের সাথে কলেজ থেকে বাসায় ফিরছিল। কথা বলতে বলতে রাস্তার এক পাশ দিয়ে সে হাঁটছিল। তখনই হঠাৎ একটি মেয়ে নীরব বলে ডাকলো রাস্তার ও পাশ থেকে। তখন নীরব তাকিয়ে দেখলো মেয়েটি হচ্ছে তাদের পাশের বাসার রফিক চাচার মেয়ে, নাম তানিয়া। নীরবের চেয়ে বয়সে অনেক ছোট। তানিয়া এবার ক্লাস 9ম শ্রেণীতে পড়ে, খুব দুষ্টু মেয়ে। তখন নীরব তানিয়ার দিকে আর না তাকিয়ে চলে আসছিল। তখন আবারও ডাকলো। তখন নীরবের বন্ধু সাব্বির বলল, দোস্ত তুই গিয়ে শুনে আয় কিসের জন্য ডাকছে, হয়তো কোনো বিপদে পড়েছে। আমরা চলে যাই, তুই তো তোর বাসার সামনে এসে গিয়েছিস, তাহলে আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা যা, আমি শুনে আসি। তারপর নীরবের বন্ধুরা চলে গেল। নীরব তখন তানিয়ার কাছে গেল। যাওয়ার পর তানিয়া বলে উঠল, ওই এত ডাকছি শুনতে পান না? তুমি তো খুব বেয়াদব মেয়ে। ভদ্রতা বলতে কিছু নেই তোমার মাঝে। আমি তোমার বয়সে অনেক বড়, তুমি নাম ধরে ডাকছো কেন? সরি, আমি তো আপনাকে নাম ধরে না ডাকলে শুনতেন না, তাই ডাকতে হলো। এখন বলো কিসের জন্য ডাকছো, সময় কম। বলছি শুনেন, আমি কিন্তু খুব ভালো মেয়ে। তারপর? দেখতে খুব সুন্দর আর শান্তশিষ্ট। তারপর? আমার পেছনে প্রতিদিন 10-15 জন ছেলে ঘুরে প্রেম করতে, কিন্তু আমি তাদের পাত্তা দিই না। তা এইগুলো আমায় বলছো কেন? বলছি তার নিশ্চয়ই তো কোনো কারণ আছে কোনো। কি জন্য বলছো এখন বলো। আপনাকে আমি যেদিন ছাদে দেখেছি খালি গায়ে, সেদিন আমার বুকটা কেমন জানি বিটিভির মতো ঝিরঝির শব্দ করতে লাগলো। আর সেদিন রাতে যখন ঘুমিয়েছি তখন স্বপ্নে ফুল এইচডি ক্লিয়ার হয়ে আসছে। তারপর থেকে শুধু আপনাকে দেখি। অবশেষে এই দাঁড়িয়েছে যে আমি আপনাকে ভালোবাসি। নীরব তো তানিয়ার কথা শুনে অবাক হয়ে গেছে, বিশ্বাস করতে পারছে না। তখন নীরব তানিয়াকে বলল, তোমার কানের 1 ইঞ্চি নিচে ঠাস করে 2টি চড় দিলে এই বিটিভির ঝিরিঝিরি ভালোবাসা যাবে। ওই তোমার বয়স কত? আর আমার বয়স কত দেখছো? পিচ্চি মেয়ে বলে কি এখনো ঠিক করে হাঁটতে শেখেনি আর আসছে ভালোবাসতে। যাও বাসায় যাও, ভালোবাসার ভূত মাথা থেকে ফেলে গিয়ে মন দিয়ে পড়াশোনা করো। দেখুন, আমি কিন্তু ছোট্ট না, অনেক বড় হয়েছি। আর কে বললো আমি হাঁটতে পারি না? আমি বাতাসের গতিতে দৌড়াতে পারি। এখন এই উল্টোপাল্টা কথা রেখে আমার ভালোবাসা মেনে নিন, নয়তো আপনার আম্মুর কাছে গিয়ে বলবো আপনি সিগারেট খান। ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো, কিন্তু কাজ হবে না। আম্মু এটা কখনো বিশ্বাস করবে না। দেখুন, আমি ভালো করে বলছি আমায় ভালোবাসেন, নয়তো সত্যিই আমি আপনাকে কিন্তু। তখন নীরব একটু রেগে বলল, আমাকে কি করবি? যা তো পিচ্চি মেয়ে, শুধু শুধু সময় নষ্ট করছিস। তখন তানিয়া দৌড়ে এসে নীরবের কলার ধরে বলল, আমি পিচ্ছি তাই না? তোর কোন দিক দিয়ে মনে হয় আমি পিচ্ছি দেখা? তখন নীরব মনে মনে বলল, যাহ বাবা, পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো, এখন কি করে বোঝাবো? তখন তানিয়া আবার বলল, ভালো করে আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখ আমি পিচ্ছি কিনা। তুমি তো পিচ্চি, এটা আবার বলার কি আছে? আর আমায় তুই করে বলছো কেন? তুই কি বললি আমি পিচ্ছি? তো ওকে তো আজ আমি। এই বলে তানিয়া নীরবকে ঘুষি মারতে লাগলো। তারপর কিছুক্ষণ পর থেমে গেল। আজ ছেড়ে দিলাম, কাল আমায় প্রপোজ করবি, মনে থাকে যেন। নীরব আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল আর মনে মনে বলল, কি সাংঘাতিক মেয়ে ভাই রে, ঘুষি দিয়ে হাড্ডি গুড্ডি মনে হয় নড়িয়ে ফেলছে। তখন তানিয়া আবার বলল, এবার শান্ত গলায় বলল, আজ বিকেলে কিন্তু আমায় পড়াতে আসবেন, মনে থাকে যেন। নীরব মনে মনে বলল, জীবন থাকতে না যাব না। তারপর নীরব সেখান থেকে চলে এলো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে রেস্ট নিতে লাগলো। বিকেলে নীরব ছাদে বসে হেডফোন লাগিয়ে গান শুনছিল। হঠাৎ তার আম্মু ছাদে চলে আসলো আর এসে হেডফোনটা টান দিয়ে নিয়ে গেল। ফোন থেকে খুলে চলে গেল হেডফোন তার আম্মুর হাতে। তখন তার আম্মু রাগী গলায় বলল, কি রে শয়তান পোলা, তুই ছাদে বসে আছিস কেন? নীরব অবাক হয়ে তার আম্মুকে বলল, যা বাবা, তাহলে কোথায় গিয়ে বসে থাকবো? তোকে গতকাল রাতে কি বললাম আমি? কি বলেছিলে মনে নেই, আবার বলো। তোকে না গতকাল রাতে বললাম তোর রফিক চাচার মেয়েকে গিয়ে পড়াতে? ওই মেয়েকে?
আমি গিয়ে পড়াবো, না পারলে তুমি গিয়ে পড়াতে পারো। কেন পড়াতে পারবি না? তখন নীরব মনে মনে বলল, কি করে বলি এখন ওই মেয়ে যে শয়তানের নানি, যদি এটা বলি তাহলে ঝাড়ু দিয়ে মারবে। তখন নীরব কিছু বলছে না বলে তার আম্মু আবার বলল, কি রে বল, কেন পড়াতে পারবি না? এমনি আম্মু, আমি মেয়ে মানুষকে পড়াই না, তার উপর আবার একা একটি মেয়ে। তাই বলে কি হয়েছে? শোন, আমি এত কথা শুনতে চাই না। এক্ষুনি যাবি তানিয়াকে পড়াতে, যদি না যাস তাহলে তোর খাবার খাওয়া বন্ধ। এটা কোনো কথা বললে আম্মু তুমি? এটাই কথা, যাবি কি না বল। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর নীরব বাধ্য হয়ে ছাদ থেকে চলে আসলো মায়াকে পড়াতে যাবে তাই। নীরব তার রুমে এসে একটু রেডি হয়ে চলে আসলো বাসার বাইরে। তখন নীরব দেখতে পেল সাব্বির তার দিকে আসছে। নীরবের সামনে এসে বলল, কিরে দোস্ত, কোথাও যাসনি এখনো? আর বলিস না, আম্মুর কারণে ওই তানিয়াকে পড়াতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। আর সন্ধ্যায় আড্ডা দেওয়ার জায়গায় চলে আসিস কিন্তু। তারপর সাব্বির চলে গেল। নীরব আর সেখানে না দাঁড়িয়ে থেকে চলে আসলো। তানিয়ার বাসায় এসে কলিং বেল বাজাতে তার আম্মু দরজা খুলে দিল। নীরব তখন সালাম দিল। তানিয়ার আম্মু সালামের উত্তর নিয়ে বলল, কেমন আছো বাবা তুমি? ভালো আছি চাচি, আর আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। তুমি ওপরের ওই কোনার রুমে যাও, আমি তানিয়াকে ছাদে থেকে নিয়ে আসছি। মেয়েটা সারাদিন ছাদে বসে থাকে। আচ্ছা ঠিক আছে চাচি, আমি যাচ্ছি। তারপর নীরব গিয়ে রুমে বসে রইল। এদিকে তানিয়ার আম্মু গিয়ে দেখে তানিয়া ছাদে দাঁড়িয়ে আছে। তখন তানিয়াকে বলল তাকে পড়াতে এসেছে। এটা শুনে দৌড়ে চলে এসেছে। এসে দেখে নীরব সত্যি এসেছে আর বসে আছে। তখন তানিয়া গিয়ে দৌড়ে তার বইগুলো নিয়ে আসলো আর টেবিলে বসে পড়ল। তখন বসে বলল, তোমার অপেক্ষায় ছিলাম, কখন আসবে তুমি? অবশেষে তুমি এসে হাজির। হয়েছে হয়েছে, থাক আর বলতে হবে না। দাও এখন বই দাও, তোমার কোনো সাবজেক্ট সমস্যা সেটা দাও। আমার তো একটা সাবজেক্টের মাঝে সমস্যা, সেটা হচ্ছে তুমি। আর এখনও আমায় ভালোবাসার কথা বলনি, বললে সব ঠিক হয়ে যাবে। দেখো রাগ উঠাবে না এই উল্টোপাল্টা কথা বলে, তাহলে কিন্তু আমি মারবো তোমায়। তখন তানিয়া আবার বলে উঠল, শোনো, তুমি কিন্তু অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না, ভুলেও অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। সূর্য যদি দক্ষিণ দিকে ওঠে তবুও তাকাবে না। আর প্রতিদিন সকালে আমায় গুড মর্নিং বলবে, দুপুরে এসে বলবে দুপুর মর্নিং, আর রাতে গুড নাইট বলবে। তার সাথে অবশ্যই কিস করতে হবে। আমার জন্য প্রতিদিন বিকেলে চকলেট কিনে নিয়ে আসতে হবে। আর টাকা না থাকলে চকলেট আনা লাগবে না, তোমার ঠোঁট হলেই হবে। আর প্রতিদিন আমায় স্কুল থেকে নিয়ে আসবে, দুজনে একসাথে আসবো, ফুচকা খাবো, তারপর হাত ধরে হাঁটতে হাঁটতে বাসায় আসবো। এইগুলো যদি না করো তাহলে তোমার আম্মুকে গিয়ে বলবো তুমি কলেজ রেখে মেয়ে নিয়ে ঘুরো, আর তোমার খবর আছে কথা না শুনলে, এই বলে দিলাম। নীরব তো তানিয়ার কথা শুনে অবাক হয়ে গেছে, অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তখন নীরব মনে মনে বলল, এটা কি মেয়ে না আর কিছু? বাবারে বাবা, কি সাংঘাতিক মেয়ে! আমি কি একে পড়াতে আসছি নাকি ব্ল্যাকমেইল হতে আসছি? যাই হোক, এর কাছে হারা যাবে না। একে একটু টাইট দিতে হবে, ভয় দেখাতে হবে, যাতে আম্মুর কাছে কিছু না বলতে পারে আর আমার পিছু না লাগে। তখন নীরব তানিয়াকে একটু রাগী গলায় বলল, কি বললে তুমি? যখন মার খাবে তখন বুঝতে পারবে। তুমি এখন বাচ্চা মেয়ে, এখনো বড় হওনি। আর একবার ভালোবাসার নাম নিলে মেরে হাড্ডি ভাঙবো। তখন তানিয়া উঠে গিয়ে নীরবের শার্টের কলার ধরে রাগী গলায় বলল, ওই, আমায় কি তোর বাচ্চা মেয়ে মনে হয়? আমার কোথায় লেখা আছে বাচ্চা মেয়ে বল? আমি যথেষ্ট বড় হয়েছি, বিয়ে করে দেখ বাচ্চা মেয়ে নাকি তোর বাচ্চার মা, তখন দেখতে পারবি। তখন নীরব তানিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তখনই নীরব শার্টের কলার ছাড়িয়ে তার পাশে একটা লাঠি ছিল সেটা দিয়ে একটা বাড়ি দিল তানিয়াকে। লাঠির বাড়ি খেয়ে চুপ করে বসে পড়ল তানিয়া। তখন নীরব বলল, ভালো করে বলছি শোনো, এই পাগলামি বন্ধ করো আমার সামনে। আর এইগুলো বলবে না, তাহলে আরও কয়েকটি লাঠি দিয়ে বাড়ি দিব। এখন আর একটা কথা না বলে বই বের করো, ইংরেজি বই। তখন তানিয়া আর কোনো কথা না বলে বই বের করলো। তখন নীরব সেখান থেকে কিছু পড়ার জন্য দিল। তখন পড়তে লাগলো। তখন নীরব মনে মনে ভাবলো, যাক বাঁচা গেল, এক লাঠির বাড়িতে কাজ হয়েছে। আর কিছুক্ষণ পর তানিয়ার পড়া শেষ। তখন নীরবকে বলল, শুনছো, আমার পড়া শেষ। এইভাবে বলছো কেন? আমি তোমার স্যার, তাই স্যার বলে ডাকবে। পারবো না স্যার ডাকতে, মিষ্টি বর ডাকতে বললে পারবো। নীরব একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলল, কি স্যার বলবে? ডাকবো।
তাহলে এখন যা পড়ছো সব লিখো। ঠিক আছে স্যার, লিখছি। তানিয়া কান্না মাখা কণ্ঠে বলল। লেখা শেষ স্যার। দাও দেখি। তখন নীরব খাতা নিয়ে অবাক হয়ে গেল আর বলল, তুমি লিখবে ইংরেজি আর লিখছো বাংলা, আমি কোনটা দিছি লিখতে? আমি ইংরেজি বাংলায় লিখছি, পড়ে দেখেন। ঠিক আছে, দেখি কি লিখছো। স্যার একটু জোরে পড়বেন। তখন নীরব পড়তে লাগলো। আমার প্রিয় হবু বর, তার আগে বকা দিয়া লই, কসাই, বড় শয়তান, বর শয়তান, বর বজ্জাত, বর ফাজিল, বর বান্দর, বর তোর উপরে ঠাডা পড়তো কিন্তু পড়ে নাই। আমার বর বলে, শয়তান এইভাবে কেউ তার বউকে মারে? কোথায় একটু আদর করে পড়াবে তা না করে লাঠি দিয়ে মারছে। ইস, আমার শিশু হাড্ডি সব কাঁদছে। এখন আর কিছু বললাম না, শুধু এতটুকু বলবো, অনেক ভালোবাসি তোমায়। নীরব এটা কি করবে বুঝতে পারছে না। তখন দিল আরো 2টা বাড়ি আর বলল, আমি কতবার বলছি এই ভালোবাসার ভূত মাথা থেকে সরিয়ে নিতে। তোমার বয়স কত আর আমার বয়স কত দেখছো একবার? তুমি এখনো বাচ্চা মেয়ে। আর কিছু বলবো না, আমিও তোমাকে পড়াতে আসছি, এখন সুন্দর করে পড়ো, নয়তো আরো 2টি দিব। এদিকে তানিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তারপর নীরব বলল, এই শয়তানি না করলে মার খেতে হতো না। এখন ইংরেজি লিখো, যা পড়ছো। যদি একটা কিছু ভুল হয় তাহলে আরো মাইর পড়বে। তখন তানিয়া ফুপিয়ে ফুপিয়ে লিখতে লাগলো। নীরব ভেবে নিয়েছিল আর হয়তো দুষ্টুমি করবে না, কিন্তু তা ভুল। নীরবের ভাবনাকে ভুল করে দিয়ে তানিয়া তার কান্না থামিয়ে লিখতে লাগলো। কিছুক্ষণ পর লেখা থামিয়ে নীরবের ঠোঁটের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আর তখন তার পা দিয়ে নীরবের পায়ের উপর পা রেখে দুষ্টুমি করতে লাগলো। তারপর ধীরে ধীরে তার পাটা উপরে উঠাতে লাগলো। তখন নীরব তার পা নামিয়ে দিল। এরপর আবার তানিয়া দুষ্টুমি করতে লাগলো। এবার নীরব লাঠিটা নিয়ে দিল 2টা বাড়ি আর বলল, আমি তোমার স্যার, ভদ্রভাবে থাকো। দুষ্টুমি করছো কেন? কতবার বললাম দুষ্টুমি করো না, আবারও দুষ্টুমি শুরু করলে। এখন যে মাইর খেয়ে কান্না করলে তবু দুষ্টুমি গেল না। আবার যদি দুষ্টুমি করো তাহলে আরও 2টি বাড়ি দিব। নীরবের লাঠির বাড়ি খেয়ে এবার তানিয়া প্রচণ্ড রেগে গেল আর বলল, কি বললি? তুই আমার স্যার? তোরে স্যার আমি আজ বের করছি, দাঁড়া। তারপর তানিয়া তার চেয়ার থেকে উঠে এসে নীরবের শার্টের কলার ধরে টেনে ওঠালো। আর পাশে একটা খাট ছিল, সেটাতে নিয়ে নীরবকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর নীরবের উপর বসে বলল, তুই যদি আমার জান না হতি তাহলে তোকে মেরে এখানেই বালি চাপা দিয়ে দিতাম। আজ পর্যন্ত আমার আম্মু আব্বু কেউ আমার গায়ে হাত তুলিনি, আর তুই আমায় কতগুলো বাড়ি দিছিস, কাঁদিয়েছিস। তোর কত সাহস, তুই আমায় মারছিস? এই বাড়ি দেওয়ার জন্য অনেক ব্যথা পেয়েছি। আমি তো তোকে মারতে পারবো না, কারণ আমার বরকে মারতে পারবো না। তার প্রতিশোধ নিব, তার ঠোঁট কামড়ে খেয়ে। হঠাৎ নীরব খেয়াল করলো তানিয়া কথা বলতে বলতে তার হাত পেতে ফেলেছে ওড়না দিয়ে। সেটা খেয়াল করতে না করতেই পাশে থাকা আরেকটা ওড়না দিয়ে তার পা বেঁধে ফেললো। এরপর তানিয়া গিয়ে দরজা বন্ধ করে আসলো, সাথে একটা বোতল নিয়ে আসলো, তার মাঝে হয়তো কিছু আছে। তখন তানিয়া নীরবের কাছে এসে তার বুকে উঠে বসলো আর নীরব বলল, দেখো, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমি ছাড়ো বলছি, আর দরজা খুলো। কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি জানি। এমনি তোর ঠোঁটের লোভ সামলাতে কষ্ট হচ্ছিল, তার মাঝে তুই আমায় আবার মারছিস। তানিয়া এই বলে বোতল থেকে কিছু একটা নীরবের ঠোঁটের উপরে ফেলল। তখন নীরব একটু খেয়ে দেখলো এটা হচ্ছে মধু। তখন নীরবের ঠোঁটে অনেকটা মধু ফেললো তানিয়া, আর সেটা খেতে লাগলো তানিয়া তার ঠোঁট দিয়ে। তারপর সে নীরবের ঠোঁট পাগুলের মতো কিস করতে লাগলো। কিছুক্ষণ পর তানিয়া বলল, এত মিষ্টি ঠোঁট তোমার মধুর চেয়ে বেশি মিষ্টি। কি টেস্ট! আর পারছি না নিজেকে সামলে রাখতে, আগে ঠোঁট খেয়ে নিই। এই বলে তানিয়া নীরবের ঠোঁট কামড়ে টেনে পাগলের মতো খেতে লাগলো। আর এদিকে বেচারা নীরব তো শেষ, ঠোঁটের ব্যথায় তার যায় যায় অবস্থা। তখন নীরব মনে মনে বলল, কেন যে একে মারতে গেলাম? একটু দুষ্টমি করতো, আমার ঠোঁটের 13টা বাজিয়ে ফেলছে। আর একে পড়াতে আসবো না, দরকার হলে কচু গাছের ডালের সাথে ফাঁসি দিয়ে মরবো, তবুও আর একে পড়াবো না। একবার কোনো মতে বাসায় যাই। উফ, কি টেস্ট! এর চেয়ে মজা আর কি হতে পারে? মধুর চেয়ে মিষ্টি তোমার ঠোঁটগুলো। তানিয়া আবার বলল। এই বলে আবার ঠোঁট কামড়ে খেতে লাগলো। নীরব তো কিছুই বলতে পারছে না, কারণ তার ঠোঁট তো তানিয়ার দখলে।
আর তার হাত পা বাঁধা। এইভাবে আরও 15 মিনিট কেটে গেল। তবুও তানিয়া ঠোঁট খেতে লাগলো, ছাড়ছেই না। তখন নীরব অনুভব করলো তার ঠোঁট জ্বালা পোড়া করছে, হয়তো কেটে গেছে। তখন নীরব তানিয়ার কাছ থেকে ছোটাতে নাড়াচাড়া করতে লাগলো, কিন্তু তানিয়া আরও শক্ত করে জড়িয়ে ধরে আরও পাগলামি করতে করতে ঠোঁট খেতে লাগলো। নীরব মনে মনে বলল, আল্লাহ বাঁচাও, কোন দিকে আসো তুমি? এই গুন্ডি পিচ্ছি মেয়ের হাত থেকে বাঁচাও, আর নয়তো কাউকে পাঠাও, এখন মরেই যাব। তখনই নিচ থেকে তানিয়ার আম্মু বলল, তানিয়ার মা, একটু জলদি নিচে আয়, তোর বান্ধবী ফারিয়া আসছে। তখন তানিয়া নীরবকে ছেড়ে দিয়ে বলল, শয়তান আসার আর সময় পেল না। একটু বরকে আদর করছিলাম, তাও করতে দিল না। থাক, সব কিছু নষ্ট করে দিল। তখন তানিয়া নীরবের বুকের উপর থেকে উঠে নীরবের হাতের বাঁধন খুলে বলল, পায়ের বাঁধন খুলে নাও, আর এই নাও 100 টাকা। এই নিয়ে ঠোঁটের জন্য ওষুধ কিনবে। একটু কেটে গেছে, আমি আবার আগামীকাল তোমার ঠোঁট খাবো। আজকের মতো পড়া শেষ, তাহলে আমি এখন যাই, তুমি আসো। এই বলে চলে গেল তানিয়া। আর নীরব তখন বলল, কি মেয়ে বাবা, ঠোঁট খেতে 100 টাকা দিয়ে গেছে, আর আসবোই না পড়াতে, যে যাই বলুক শয়তান মাইয়া। এই বলে নীরব তার পায়ের বাঁধন খুলে উঠে পাশে একটা ওয়াশরুম ছিল, সেখানে গিয়ে মুখটা ধুতে যাবে। তখন নীরবের ঠোঁট প্রচুর জ্বালাপোড়া করতে লাগলো। নীরব আয়নার মাঝে দেখলো তার ঠোঁট অনেকটা কেটে গেছে। নীরব মনে মনে হাজারো বকা দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে চলে আসলো নিচে। আসার পর দেখলো তানিয়া তার আম্মু আর তার বান্ধবীর কথা বলছে। তখন নীরব তানিয়ার আম্মুকে বলল, আন্টি আমি তাহলে চলে যাই আজ। বাবা, কিছু খেয়ে তারপর যাও। না আন্টি, এমনি অনেক কিছু খাওয়া হয়েছে, আর খেতে চাই না, একেবারে রাতে খাবো, এখন যাই আমি। ঠিক আছে, যাও। তখন নীরব চলে আসলো বাসার বাইরে। এসে যেতেই লাগলো, তখন পেছন থেকে কেউ তাকে ডাকলো। তাকিয়ে দেখলো তানিয়া। তখন নীরব আর না দাঁড়িয়ে যেতে লাগলো। এবার তানিয়া বলল, শোনো, আগামীকাল কিন্তু একটু আগে আসবে, আরো বেশি আদর করব। তখন নীরব দাঁড়িয়ে বলল, আগামীকাল থেকে আর আসবো না পড়াতে, কখনো পড়াবো না আর তোমাকে। তুমি না আসলে কিন্তু আমি তোমার বাসায় যাব। গেলেও পড়াবো না, ধ্যাত। না পড়ালে আদর তো করতে পারবো। তানিয়া, এই ছেলেটা কি তোর স্যার? কেন, কি হয়েছে? না কিছু না, দেখতে সুন্দর আছে। তোর স্যারের ফোন নাম্বার নিয়ে দিস তো, প্রেম করবো। ওই একবার বলছিস তো বলছিস, আর বলবি না এই কথা। এটা আমার জিনিস, সাবধান, এর দিকে চোখ দিবি না। তোর জিনিস মানে? তুই কি একে ভালোবাসিস নাকি? 1 বছর ধরে। বলিস কি? তোর সাথে তো যায় না, তোর বয়স অনেক কম। সেটা আমার ব্যাপার, তোর চিন্তা করতে হবে না। আঙ্কেল আন্টি জানে তোর এই কথা? না, জানে না। আগে রাজি করে নেই তাকে, তারপর আব্বু আম্মু, তারপর ডাকবো কাজী, তারপর সোজা বাসর ঘরে। ঠিক আছে, সে কি রাজি হবে? না হলেও রাজি হবে, আমি রাজি করাবো। ভালো। যাওয়ার সময় দেখলাম তার ঠোঁট কাটা। কি হয়েছে তার ঠোঁটে? তুই এত জায়গা রেখে ঠোঁটে গেলি কেন? এমনি। এখন বল কি হয়েছে, নিশ্চয়ই তুই কিছু করছিস। 30 মিনিট ঠোঁট খেয়েছি। ফারিয়া তো এটা শুনে অবাক হয়ে গেছে। সে বলল, বলিস কি, এর মধ্যে কিস করে ফেললি? তো কি করব, আমার বর আমি না করলে কে করবে? তুই তো হেব্বি সাংঘাতিক মেয়ে। আরো কিছু হতো, কিন্তু তুই এসে সব নষ্ট করে দিলি। বিয়ের আগে এত কিছু হওয়া ঠিক না, আর তোর বয়স অনেক কম। সেটা আমার ব্যাপার, তোকে জ্ঞান দিতে বলিনি। ঠিক আছে, চল একটু ছাদে যাই। চল। তারপর তারা দুজন ছাদে চলে গেল। এদিকে নীরব তার ঠোঁটের জন্য একটা মলম নিয়ে বাসায় এসে নিজের রুমে গিয়ে শুয়ে রইল। কাউকে কিছু বুঝতে দেয়নি। তখনই সাব্বিরের ফোন আসলো। নীরব ফোন রিসিভ করে বলল, দোস্ত সরি, আজ আসতে পারবো না, শরীরটা খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, ওষুধ নিয়ে আসিস। নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল কলেজে দেখা হবে। ঠিক আছে। তারপর নীরব ফোন কেটে শুয়ে রইল। রাতে নীরবের আম্মু এসে খাবার খাওয়ার জন্য ডাকলো। নীরব উঠে গিয়ে খাবার খেয়ে এসে কিছুক্ষণ পড়ালেখা করলো, তারপর আবার শুয়ে রইল। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ল। কিছুটা দূরে যাওয়ার পর একটা রিক্সা পেল। নীরবের কলেজ বেশি দূরে না, রিক্সা দিয়ে চলে গেল। কলেজে গিয়ে দেখলো সাব্বির আগে এসে বসে রয়েছে। তখন সাব্বিরকে নিয়ে ক্লাসে চলে গেল। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। সব ক্লাস শেষ করে বের হলো। তারপর কলেজ থেকে সোজা বাসায় এসে নীরব ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে রইল। বিকেলে নীরব আর পড়াতে যাবে না।
তাই সে ঘুমিয়ে পড়ল। এদিকে তানিয়া অপেক্ষা করছে নীরবের জন্য, কিন্তু নীরব আসছে না বলে তানিয়া তার বই নিয়ে নীরবের বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। তখন তানিয়ার আম্মু বলল, কোথায় যাও মা বই নিয়ে? মা, স্যার বলেছে আজ তার বাসায় গিয়ে পড়তে, তার নাকি শরীরটা ভালো না। ঠিক আছে যাও। তখন তানিয়া বেরিয়ে চলে আসলো। নীরবের বাসায় যাওয়ার পর দেখলো নীরবের আম্মু কোথাও যাচ্ছে। তখন তানিয়া গিয়ে বলল, আন্টি কোথায় যাও? একটু মার্কেটে যাচ্ছি, কিছু কাপড় নিয়ে আসতে। তা মা, তুমি আজ আমাদের বাসায় আসলে? পড়তে আসছি, এখনো যাচ্ছে না বলে। ও, আমিও ভুলে গেছি। যাও, নীরব ঘুমিয়ে আছে, গিয়ে ঘুম থেকে তুলে দাও তো মা। আমি 30 মিনিটের মাঝেই চলে আসব, বাসায় আর কেউ নাই। ঠিক আছে আন্টি, আমি বাড়ি পাহারা দিচ্ছি, তুমি আসলে যাব। ঠিক আছে। এই বলে চলে গেল নীরবের আম্মু। আর তখন তানিয়া বলল, বাসায় কেউ নাই, শুধু আমি আর আমার জানটা। আজ তো আদর করতে আরো বেশি সুন্দর হবে। ধন্যবাদ আন্টি এত বড় সুযোগ করে দেওয়ার জন্য। এই বলে তানিয়া ঘরে চলে গেল। গিয়ে নীরবের রুমে গেল, দেখলো নীরব ঘুমিয়ে আছে উল্টো হয়ে। তখন তানিয়া দরজা বন্ধ করে নীরবকে ধাক্কা দিয়ে সোজা করলো। নীরব একটা গেঞ্জি আর শর্ট প্যান্ট পরে শুয়ে গেছিল। তখন তানিয়া মনে মনে বলল, ইস কি হট লাগছে, তাহলে এখন শুরু করি রোম্যান্স। এই না না, আগে হাত পা বেঁধে তারপর, নয়তো নড়াচড়া করতে পারে। তখন তানিয়া তার ওড়না দিয়ে নীরবের হাত বাঁধলো আর নীরবের একটা শার্ট নিয়ে পা বাঁধলো। তারপর তানিয়া গিয়ে নীরবের বুকের উপর উঠে বসলো। তখন নীরবের ঘুম সাথে সাথে ভেঙে গেল আর তাকিয়ে দেখলো তানিয়া তার উপর বসে আছে। এটা দেখে নীরব কিছুটা রেগে গেল আর বলল, ওই তুই এখানে কি করিস? বলেছিলাম না গতকাল তুমি না গেলে আমি এসে আদর করব। ফাজিল মেয়ে, নাম আমার উপর থেকে। ওই দেখো, আবার হাত পা বেঁধে ফেলছে। জলদি বাঁধন খুলে বলছি। গতকাল তোর বাড়িতে ছিলাম তাই কিছু বলতে পারিনি, আজ কিন্তু আমার বাড়িতে আছিস, খুব খারাপ হবে কিন্তু। কি করবে? আরো বেশি আদর করব। করো, আমি রাজি আছি। তোকে মেরে বালি চাপা দিয়ে দিব। সেটা না হয় পরে দিও, এখন আদর করতে দাও। দেখ, কাজটা কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কাজটা একদম ভালো হচ্ছে না, বেশি কথা বললে আন্টিকে ডাকবো কিন্তু। দেখ, এত বড় সর্বনাশ করিস না। আমার আম্মু দেখলে তোর আমার দুজনের বিপদ হবে, বোন দেখলে তো কথাই নাই। তাহলে চুপ করে থাকো, মনে হবে তুমি আমায় পড়াচ্ছ আর এই ফাঁকে আমি আমার আদর করতে থাকি। দেখ, তোর বয়স একদম কম, তোর সাথে আমার মিল হয় না, কেন বুঝতে পারছিস না? আমি সব বুঝতে পারছি, আমার সাথে তোমার খুব ভালো মিলেছে। এখন আর একটা কথা বললে আন্টিকে ডাকবো কিন্তু। ডেকে কি বলবে? বলবো তুমি আমায় রেপ করতে চাইছো। আমি করছি না, তুমি আমায় করছো। সেটা তো আমি আর তুমি জানি, আর কেউ জানে না। এখন চুপ করে থাকো। তখন নীরব চুপ করে রইল আর তানিয়া বলল, এই তো গুড বয়, এখন আমি ঠোঁটের সাথে দুষ্টুমি করি। এই বলে তানিয়া নীরবের ঠোঁটে কিস করতে লাগলো। নীরব কি করবে, নিজের ঘরে ব্ল্যাকমেইল হলো নিজে। তখন তানিয়া ঠোঁট খেতে লাগলো। 5 মিনিট পর পাগলামি আরও করতে লাগলো, নীরবের ঠোঁটগুলো টেনে খেতে লাগলো। আর তখন নীরব বলল, ওহ বাবা, আস্তে ঠোঁট খেতে পারিস না? এমন করে টেনে খাচ্ছে মনে হয় রাবার। চুপ, এটা আমার জিনিস, আমি যেমন করে খাই সেটা তোমার কি? চুপ করে থাকো। নীরব মনে মনে বলল, মনে হচ্ছে নিজের কিনা সম্পত্তি। শয়তান মেয়ে কোথাকার, কেন যে পড়াতে গিয়েছিলাম সেদিন। তানিয়া নীরবের ঠোঁট খেতে লাগলো। 10 মিনিট যাওয়ার পর তানিয়া পাগলের মতো খেতে লাগলো নীরবের ঠোঁট। এমন করে খাচ্ছে মনে হয় ঠোঁটই খেয়ে ফেলবে। আর 5 মিনিট যাওয়ার পর তানিয়া নিজেকে আর সামনে রাখতে পারছে না। নীরব বুঝতে পারছে এখন না থামালে কিছু একটা হয়ে যাবে, কারণ নীরব নিজেও নিজের নিয়ন্ত্রণে নেই। তখন নীরব তানিয়ার ঠোঁট কামড়ে দিল আর তানিয়া ব্যথা পেয়ে ছেড়ে দিল। তানিয়া বলল, তুমি কামড় দিলে কেন? নিচে আম্মু ডাকছে আমায়। নীরব মিথ্যে কথা বলল, কারণ তানিয়া নয়তো ছাড়বে না। তানিয়া বলল, এখনই আসতে হলো, আর একটু কিস করি। না, আম্মু ডাকছে, সরো, নয়তো এসে দেখলে বিপদ হবে। তখন তানিয়া নীরবের হাতের বাঁধন খুলে দিল, পায়ের বাঁধন খুলে দিল। তখন নীরব তানিয়াকে ধরলো আর বলল, এই তো পেয়েছি, এখন কই যাবি পিচ্চি মেয়ে? তোকে এখন মেরে বালি চাপা দিব। এবার তানিয়া নীরবকে বলল, দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যদি ভালোবেসে আমার জান নিতে পারো তাহলে আমি জান দিতে রাজি। তোমার টেবিলে চাকু আছে, নিয়ে মেরে ফেলতে পারো। তারপর নীরব চুপ করে রইল, আর কোনো কথা বলল না। তখনই নিচ থেকে নীরবের আম্মু ডাকলো,
বাবা নীরব, আয় তো একটু, মার্কেট থেকে তোর জন্য গেঞ্জি নিয়ে আসছি, দেখ তো লাগে কি না। তখন নীরব তার আম্মুর কথা শুনে অবাক হয়ে গেল, বলল। তার মানে আম্মু এতক্ষণ বাড়িতে ছিল না? তখন তানিয়া নীরবের হাতে ছুটে বলল, বাড়িতে থাকলে কি এত কিস করতে পারতাম? শয়তান মেয়ে, তুই দাঁড়া। এই বলে নীরব তানিয়াকে দৌড়ানি দিল, আর তানিয়া দৌড়ে চলে গেল নীরবের আম্মুর কাছে, গিয়ে বলল, তুমি আসছো আন্টি? আসছি। আচ্ছা আন্টি, আমি শুনলাম তুমি আর আম্মু মিলে নাকি আমার বিয়ে ঠিক করছো তোমার মিষ্টি ছেলের সাথে। কে বলছে তোকে এই কথা? যে বলুক, তুমি বলো আগে। তুই বল, তোকে এই কথা কে বলছে? আগেই তো বললাম, আম্মু বলছে। তুমি নাকি বলছো? তুই কি করে শুনলি? তোকে কি বলছে এই কথা? আরও 1 বছর আগে শুনছি আম্মু আর আব্বু একদিন বলেছিল রাতে খাবার খেতে বসে, তখন একটু শুনেছি। তাহলে তুই ভুল শুনেছিস। 1 বছর আগে আমি বলছিলাম তোর কথা, তোরা আম্মুকে, কিন্তু তোর বয়স কম বলে তোর আম্মু নিজে না বলে দিয়েছে, এমনকি তোর আব্বু সহ। আর তখন আমি এসে আমার বান্ধবীর মেয়ে সুলতানাকে পছন্দ করে রাখছি। কিছুদিন পর বিয়ের কথা বলতে যাব সুলতানাদের বাসায়। আজ মনে হয় তারা আসবে আমার বাসায়। এটা শুনে তানিয়ার প্রচণ্ড মন খারাপ হয়ে গেল, তবুও নিজেকে শক্ত করে বলল, ও আচ্ছা, আমি জানতাম না আন্টি এই কথা। এখন তাহলে আমি যাই? ঠিক আছে, কিন্তু হঠাৎ এমন কথা বললি, কারণ কি বলতো? কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। সত্যি কথা বল, কি হয়েছে? সত্যি কথা বলবো, কারণটা কি? বল, কি কারণ? আমি নীরবকে। এতটুকু বলার পর আর বলতে পারল না। তার আগে কেউ নীরবের আম্মুকে দরজার কাছ থেকে ডাকলো। তখন নীরবের আম্মু দেখে বলল, আরে বান্ধবী, তুই এসে গিয়েছিস? এই বলে দৌড়ে নীরবের আম্মু তার বান্ধবীর কাছে গেল। তখন নীরবের আম্মু বলল, কেমন আছিস বান্ধবী তুই? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি, আয় ভিতরে আয়, তোর কথাই বলছিলাম এতক্ষণ। আয় বসে কথা বলি। দাঁড়া, আমার মেয়েটা আসুক। সুলতানা আসছে সাথে? কি রে, কোথায় তুই? সুলতানা আয়। তখন সুলতানা ভেতরে আসতে আসতে বলল, এই তো আসছি আম্মু। তখন সুলতানা এসে নীরবের আম্মুর পায়ে ধরে সালাম করলো। তখন নীরবের আম্মু সুলতানাকে উঠিয়ে বলল, ওঠো মা, কত লক্ষ্মী মেয়ে। কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস মা? ভালো আছি। তখন সুলতানার আম্মু বলল, তা তোর হাজবেন্ড কোথায়? অফিসে আছে। তোর মেয়ে কোথায় আর নীরব কোথায়? মেয়েটা একটু বাইরে গেছে, নীরব ঘরে আছে। দাঁড়িয়ে কথা বলবি নাকি বসে? সবাই মিলে বসে পড়ল সোফাতে। সুলতানা বলল, এই মেয়েটাকে? তানিয়াকে দেখিয়ে বলল। তানিয়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন নীরবের আম্মু বলল, এর নাম তানিয়া, আমাদের পাশের বাসায় থাকে, নীরবের কাছে পড়ে। ও আচ্ছা, তানিয়া তুমি এদিকে আসো তো। তানিয়া গিয়ে সালাম দিল। সালামের উত্তর নিয়ে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। না আন্টি, আমায় বাসায় যেতে হবে। ঠিক আছে, তাহলে যাও। এই বলে তানিয়া চলে যাবে, তখনই নীরব এসে দেখে সুলতানার আম্মু বসে আছে, সাথে সুলতানা। তখন নীরব গিয়ে সালাম দিল সুলতানার আম্মুকে। সুলতানার আম্মু বলল, কেমন আছো বাবা তুমি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। নীরব সুলতানাকে বলল, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালোই আছি। নীরব তার আম্মুকে বলল, আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, কাজ আছে, আসতে রাত হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। এই বলে নীরব বাইরে চলে এলো, সাথে তানিয়া আসলো। নীরব চলে যাচ্ছিল, তখন তানিয়া বলল, ওই দাঁড়াও, শোনো। তখন নীরব দাঁড়িয়ে গেল। তখন তানিয়া গিয়ে বলল, ওই মেয়ের দিকে এমন করে তাকিয়েছিলে কেন? আরে এরা আমাদের মেহমান, তাদের সাথে একটু ভালো করে তাকিয়ে কথা না বললে বলবে তাদেরকে অপমানিত করছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আর তাকাবে না। আচ্ছা কি বলবে তাড়াতাড়ি বলো। কোথায় যাবে এখন তুমি? বন্ধু ফোন করছে, বলল তাড়াতাড়ি যেতে, কাজ আছে, গিয়ে দেখি কি হয়। আরও কিছু বলবে? শোনো, রাতে ছাদে আসবে আমাদের বাসা, একটু প্লিজ প্লিজ। না করো না। ঠিক আছে, কিন্তু কিসের জন্য? সেটা তুমি আসলে জানতে পারবে। ঠিক আছে, আরও কিছু বলবে? শোনো, তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, আর ভুলেও কথা বলবে না কোনো মেয়ের সঙ্গে, আর পান সিগারেট খাবে না, কারণ আমার কিস করতে কষ্ট হবে।
দেখে শুনে যাও, রাস্তা দেখে পার হবে। তাড়াতাড়ি আমাদের বাসার ছাদে আসবে। আমি অপেক্ষায় থাকবো তোমার জন্য। বাব্বা এত কেয়ার। ঠিক আছে আমি আসবো, যাও। তানিয়া চলে গেল আর নীরব সেখান থেকে চলে আসলো। তানিয়া বাসায় গিয়ে তার আম্মুর সাথে ভালো ব্যবহার করলো, কিন্তু তার ভেতরটা পুরো ঝাড়খাড় হয়ে যাচ্ছে। তার প্রিয় মানুষটি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাই রাতে খাবার খেয়ে তানিয়া গিয়ে ছাদে বসে কান্না করতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো নীরবের জন্য। রাত 10টা বেজে গেছে, তবুও নীরব আসছে না। তানিয়ার আম্মু আব্বু সবাই ঘুমিয়ে পড়েছে। ছাদে একটা ছোট খাট ছিল, সেখানে মাঝে মধ্যে কেউ শুয়ে থাকতো, কিন্তু এখন আর কেউ শুয়ে থাকে না। তানিয়া গিয়ে শুয়ে চাঁদ দেখতে লাগলো। কিছুক্ষণ পর মনে হলো কেউ ছাদে আসছে। তখন তানিয়া দেখলো নীরব আসছে। নীরবকে বলল, এদিকে আসো, আমি এখানে। সরি, লেট হলো আসতে। নীরব কাছে গেল আর তানিয়া বলল, বসো, এই খাটে বসো। বলো, কি বলবে? এদিকে আসো, আমি এখানে। সরি, লেট হলো আসতে। তখন নীরব কাছে গেল আর তানিয়া বলল, বসো, এই খাটে বসো। বলো, কি বলবে? নীরব খাটে বসার পর তানিয়া উঠে নীরবকে ধাক্কা দিয়ে খাটে শুয়ে দিল। নীরব বলল, কি করছো? কি এমন করছো কেন আবার? তখন তানিয়া কোনো উত্তর না দিয়ে নীরবের বুকের উপর বসে তার ওড়না ছুঁড়ে ফেলে দিল। তখন নীরব আবার বলল, আবারও শুরু করে দিলে? তখন তানিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে নিল, নিয়ে তার ঠোঁটগুলো খেতে লাগলো। 5 মিনিট যাওয়ার পর তানিয়া আরও পাগলামি করতে লাগলো, নীরবের ঠোঁট কামড়ে টেনে খেতে লাগলো। নীরব বলল, ইস, খেয়ে ফেলবে নাকি ঠোঁট? এত টেস্টি ঠোঁট না খেলে হবে? একটু আস্তে ঠোঁট টেনে খেতে পারো না? না, এটা আমার জিনিস, আমি যেমন করে খাই, তাতে তোমার কি? যা বাবা, ঠোঁট আমার বলে আমার কি? তোমার কি? তখন তানিয়া কোনো কিছু না বলে ঠোঁট খেতে লাগলো। কিছুক্ষণ পর আরও পাগলামি করতে লাগলো, ঠোঁটগুলো টেনে খেতে লাগলো। এদিকে নীরব অনেক ব্যথা পাচ্ছিল ঠোঁটে। নীরব মনে মনে বলল, মেয়ে পিচ্ছি হলে কি হবে? আল্লাহ বানাইছে রোমান্টিক মাইয়া একটা, যা আমি বুঝতে পারছি আর ঠোঁট বুঝতে পারছে। আস্তে আস্তে তানিয়া নীরবকে কিস করতে করতে পাগলামি করতে লাগলো, নীরবের ঠোঁট কামড়ে টেনে খেতে লাগলো। তানিয়া নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। নীরবের এই কী অবস্থা! নীরব বুঝতে পারলো কিছু একটা হয়ে যেতে পারে, তাই তার মনকে শক্ত করে তানিয়াকে বাধা দিয়ে বলল, হয়েছে, আজ আর কিস করতে হবে না, ছাড়ো আমায় এখন। কিন্তু তানিয়া ছাড়তে চাইছিল না নীরবকে। নীরব তাকে জোর করে ছাড়িয়ে নিল, আর তখন তানিয়া নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, নীরবের কাঁধে কামড়ে দিয়ে ধরে রাখলো। নীরব বলল, কি করছো? কামড় দিচ্ছ কেন? ছাড়ো ছাড়ো। তানিয়া ছেড়ে দিয়ে বলল, তাহলে আমাকে বাধা দিলে কেন কিস করতে? সময় দেখছো? 12টা বাজে, আমি বাসায় যাব। তখন তানিয়া কোনো উত্তর না দিয়ে জড়িয়ে ধরে রাখলো শক্ত করে। কিছুক্ষণ পর তানিয়া কান্না করে দিল। নীরব তো অবাক হয়ে গেছে তার কান্না দেখে। নীরব বলল, কি হয়েছে? কান্না করছো কেন পিচ্ছি? তানিয়া নীরবের বুকে ঘুষি দিয়ে কান্না করতে করতে বলল, শয়তান, বান্দর, বিলাই, মেরে ফেলবো আবার যদি পিচ্ছি বলিস। তো পিচ্চিকে কি বলবো? আবার বলছিস? এই বলে নীরবকে ঘুষি মারতে লাগলো। তখন নীরব বলল, আচ্ছা আচ্ছা, আর বলবো না। তানিয়া কান্না করতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পরও কান্না থামছে না, তাই নীরব বলল, কি হয়েছে? তুমি কান্না করছো কেন বলো আমায়, কান্না না করে। তানিয়া নীরবকে বলতে লাগলো, 1 বছর আগে থেকে তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। প্রতিটি রাত কেটেছে তোমার কথা ভেবে, দিন কেটেছে একটি নজর তোমাকে দেখে। প্রতিদিন ছাদে তোমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতাম একটি নজর দেখতে। যখনই তোমাকে একটিবার দেখেছি মনটা খুশিতে ভরে উঠেছে। তখন আমার চেয়ে বেশি খুশি কেউ হয়নি। আমি জানি আমার বয়স কম, কিন্তু কি করব বলো, তবুও ভালোবেসে ফেলেছি অনেক। তোমার মনে আছে কিছুদিন আগে তুমি তোমার বন্ধুদের নিয়ে সিলেটে গিয়েছিলে ঘুরতে 3 দিনের জন্য? বিশ্বাস করো, এই 3 দিন তোমাকে না দেখে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। তখন আমি আব্বু আম্মুকে বলেছি তোমার কাছে পড়বো, তোমাকে যেন নিয়ে আসে বাসায়, কারণ তখন তোমাকে সব সময় দেখতে পারবো। তারপর আব্বু তোমার কথা বলে তোমার আম্মুর কাছে। সেদিন রাস্তায় যখন বলেছি তোমাকে ভালোবাসার কথা, আমি আর না থাকতে পেরে বলেছি খুব চিন্তা হয় তোমাকে নিয়ে। কেউ যদি আমার কাছ থেকে নিয়ে যায় তোমাকে। তুমি যখন পড়াতে আসছো তখন তুমি আমায় যে মেরেছিলে, কোনো কষ্ট হয়নি। তোমাকে দেখতে দেখতে তোমার দুষ্টু ঠোঁটের কাছে মন চলে গিয়েছিল, তাই একটা বাহানা ধরে 3 দিন না দেখার জন্য ঠোঁট খেয়েছি। কিন্তু খেয়ে আর হলো না, মন চায় সারা দিন খেতে। আজ তোমার আম্মু বলল ওই মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছে। আমি কি করে থাকবো তোমাকে ছাড়া?
তোমাকে না পেলে মরে যাব আমি। অনেক ভালোবাসি তোমাকে। এই বলে তানিয়া নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। নীরব অবাক হয়ে শুনছিল কি বলবে, সে কিছুই বুঝতে পারছে না। তানিয়া কান্না করতে লাগলো জড়িয়ে ধরে। নীরবও বা কি করবে? এদিকে তার আম্মু বিয়ে ঠিক করে রেখেছে, আর এদিকে তাকে পাগলের মতো ভালোবাসে তানিয়া। কিছুক্ষণ চুপ করে থেকে নীরব বলল, শোনো, কাঁদবে না তুমি, উঠো। তখন নীরব তানিয়াকে তার কাছ থেকে ছাড়িয়ে খাট থেকে উঠে তানিয়াকে খাটে বসিয়ে নীরব হাঁটু গেড়ে বসে তার চোখের পানি মুছে দিয়ে বলল, তোমার পাগলামির কাছে আমি হেরে গেছি। আমিও পিচিটাকে ভালোবেসে ফেলছি। আর কাঁদবে না, আমি শুধু তোমার। এটা তানিয়া শুনে নীরবকে সাথে সাথে জড়িয়ে ধরলো আর তানিয়া কান্না করতে লাগলো। তখন নীরব বলল, কি হলো, আবার এখন কাঁদছো কেন? খুশিতে কাঁদছি এখন। হইছে, আর কাঁদতে হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা, তোমার আম্মু যে ওই মেয়ের সঙ্গে বিয়ে দিবে বলছে? সেটা নিয়ে আগামীকাল চিন্তা করব। এখন যাও, গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। না, আজ আমি তোমার সাথে এই ছাদে ঘুমাবো, তোমার বুকে মাথা রেখে। পাগলামি করবে না, রুমে যাও। তোমার আম্মু এখনো তোমাকে খুঁজতে আসেনি, এটা ভাগ্য। যদি আমায় দেখতো এসে তাহলে অনেক কিছু হতো। এখন যাও, আর আমিও যাই। আগামীকাল আবার আসবো আমি। ঠিক আছে, কিন্তু আর একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? যাওয়ার আগে বলছিলাম কি, আর একটু তোমার ঠোঁটে কিস করতে দেবে প্লিজ? না করো না গো, দাও না প্লিজ। তুমি কি শুরু করলে বলো তো? এতক্ষণ কিস করে তারপর হয়নি? এত টেস্টি জিনিস সারা রাত খেলেও মন ভরবে না। বিয়ের পর ঘুমাতে দেবো না তোমাকে। সারা রাত রোম্যান্স করব আর তোমার মিষ্টি ঠোঁটে কিস করব। বাব্বা, তুমি তো হেভি পিচ্ছি রোমান্টিক মেয়ে। তবে সেটা তোমার জন্য আর তোমার পাগলি। হয়েছে, বুঝতে পারছি। এখন তাড়াতাড়ি কিস করে নাও, আমি চলে যাব। আম্মু ফোন করছে। এটা বলার সাথে সাথে ঝাঁপিয়ে পড়লো তানিয়া নীরবের ঠোঁটের উপর। 10 মিনিট কিস করে ছেড়ে দিয়ে বলল, এই যাও, হয়েছে। ঠিক আছে, যাচ্ছি। এই বলে নীরব চলে এসেছে। তখন তানিয়া আবার ডাকলো, এই শোনো, দাঁড়াও দাঁড়াও। আবার কি হলো? আগামীকাল কিন্তু আমায় পড়াতে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আসবো, চিন্তা করতে হবে না। ঠিক আছে, এখন তাহলে যাও। তখন নীরব সেখান থেকে চলে আসলো বাসায়। আসার পর নীরবের আম্মু অনেক বকা দিল এত লেট করার জন্য। তারপর নীরব কিছু খেয়ে শুয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে খাবার খেলো, কলেজে যাবে তাই। তখনই নীরবের আম্মু বলল, কোথায় যাস তুই? কলেজ যাচ্ছি। কেন? আজ কলেজ যেতে হবে না। কেন যাব না? সুলতানাকে নিয়ে একটু ঘুরে আসবি। মেয়েটা কি সারাদিন বাসায় থাকবে নাকি? তারা যায়নি গতকাল? না, আরও 2 দিন থাকবে। তোর বিয়ের তারিখ ফাইনাল করে তারপর একেবারে যাবে। আচ্ছা ঠিক আছে। তুই এখন রুমে যা, খাবারের সময় ডাকবো আমি। তখনই নীরব চলে গেল তার রুমে। যাওয়ার পর সুলতানা আসলো আর বলল, আমি কি আমার হবু বরের রুমে আসতে পারি? এসেই তো গেছেন, আর অনুমতি নিয়ে কি করেন? ও ঠিকই তো। তখন সুলতানা নীরবের কাছে গিয়ে বলল, কেমন আছো? আছি কোনো মতো আর কি। কেন, মন খারাপ নাকি তোমার? না, মন খারাপ থাকবে কেন? সেটাও ঠিক কথা। এমন সুন্দরী একটা মেয়ে নিয়ে ঘুরবে, মন তো খারাপ থাকার কথাই না, খুশি থাকার কথা। কে সুন্দরী? কে আবার? আমি। তখন নীরব হাসতে হাসতে সুলতানাকে রাগানোর জন্য বলল, তুমি তো ওয়েস্ট ইন্ডিজের মতো কালা। কি? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? তাহলে আয়নার সামনে গিয়ে দেখো। শয়তান, তুই দাঁড়া, তোরে আমি দেখাচ্ছি। এই বলে সুলতানা দরজা বন্ধ করে নীরবকে ধাক্কা দিয়ে খাটে শুয়ে তার বুকের উপরে বসে খুশি মারতে লাগলো আর বলতে লাগলো, আমি ওয়েস্ট ইন্ডিজের মতো কালা, তাই না? হ্যাঁ, সত্যি কথা। তখন সুলতানা আবার মারতে লাগলো। তখন নীরব বলল, হারে ব্যথা পাচ্ছি, আর মারতে হবে না, ছাড়ো। তাহলে আমায় এটা বললে কেন? ঠিক আছে, সরি, তুমি অনেক সুন্দর। আমি সেটা জানি। এবার ওঠেন আমার উপর থেকে। বাব্বা কি ভারী। সুলতানা উঠে গেল আর বলল, বিয়ের পর এই বাড়ি জিনিস নিয়ে থাকতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও, ঘুরতে যাব। ঠিক আছে, আম্মু যেহেতু বলছে যেতে হবেই। তখনই নীরবের আম্মু ডাকলো নীরবকে খাবার খেতে। আর তখন নীরব সুলতানা দুজন নিচে চলে গেল খাবার খাওয়ার জন্য। তারপর নীরবের আম্মু দুজনকে খাবার দিল। দুজনে খেয়ে যার যার রুমে চলে গেল রেডি হতে। এখনই তারা ঘুরতে যাবে। নীরবের ইচ্ছে নেই যাওয়ার, কিন্তু তবুও যেতে হবে, তার আম্মু যেহেতু বলেছে। নীরব রেডি হয়ে নিচে এসে বসে রইল। তখন তার আম্মু এসে বলল, এই নে, এখানে 5,000 টাকা। বৌমা যা কিনতে চাই, খেতে চাই, যেখানে যেতে চাই যাবি।
তখন নীরব অবাক হয়ে বলল, বাব্বা, আমি 500 টাকা চাইলে নেই, এখন বৌমা ঘুরতে যাবে তার জন্য 5000? এত কথা বলার দরকার নেই, যা বললাম তাই কর। এই বলে টাকা দিয়ে নীরবের আম্মু চলে গেল। তখনই সুলতানা আসলো একটা নীল শাড়ি পরে। নীরব তো তার দিকে তাকিয়ে হা করে চেয়ে আছে, কারণ নীল শাড়িতে অনেক সুন্দর লাগছে তাকে। সুলতানা তা বুঝতে পেরে বলল, কি হলো, এমন করে চেয়ে আছো কেন? এখন চলেন, বিয়ের পর দেখতে পাবেন। তখন নীরবের ধ্যান ভাঙলো আর একটু লজ্জা পেল। সুলতানা বলল, কেমন লাগছে আমায়? সুন্দর লাগছে। আচ্ছা চলো, পরে কথা বলা যাবে। তখন দুজনে বাসার বাইরে চলে এলো, এসে দাঁড়িয়ে আছে। তখন সুলতানা বলল, চলো আগে সামনের দোকান থেকে ফুচকা খাই। আমি ফুচকা খাই না। তুমি না খেলে আমিও খাবো না, চলো। না, আমি যাব না। যেতে হবে তোমাকে, চলো। এই বলে নীরবকে তার হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছে। তখন নীরব মনে মনে বলল, এই দোকানে তানিয়া এসে ফুচকা খাই, আল্লাহ জানে এখন আছে কিনা, থাকলে আমি শেষ। তখন কিছুটা সামনে যাওয়ার পর দেখে তানিয়া তার বান্ধবীকে নিয়ে দাঁড়িয়ে আছে। নীরব মনে মনে বলল, আজ আমি শেষ। যদি দেখে আমি এই মেয়ের সঙ্গে, তাহলে কি করে তানিয়া আল্লাহ ভালো জানে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। নীরব সুলতানাকে বলল, আচ্ছা তুমি হাতটা ছাড়ো, যাচ্ছি আমি। কিন্তু সুলতানা উল্টো আরো শক্ত করে হাত ধরে নিয়ে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর তানিয়া দেখে ফেললো নীরবকে, আর দেখলো সুলতানা নীরবকে টেনে নিয়ে আসছে হাত ধরে। এটা দেখে তানিয়া রেগে আগুন হয়ে গেল। তখন নীরব তানিয়ার দিকে লক্ষ্য করলো, দেখলো রাগে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ভয় পেয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, বাব্বা রেগে তো দেখে এখনই লাল হয়ে গেছে। আজ খবর আছে আমার, কে জানে আজ কয়টার খবর দেখায়। এদিকে তানিয়ার বান্ধবী ফারিয়া হঠাৎ তানিয়াকে এত রাগী দেখে জিজ্ঞেস করলো, কি রে, তোর আবার কি হলো? হঠাৎ রেগে অ্যাটম বোম হয়ে গেলি কেন? বাবা, তোর কি রাগ রে? সেই জন্যই এত রাগ উঠলো? বলবি তো? ফারিয়া আবার জিজ্ঞেস করলো, কি রে, কি হলো বল? তখন তানিয়া তার বান্ধবীকে পিঠে একটা জোরে ঘষে দিল, আর ফারিয়া চিৎকার দিয়ে বলল, ও মা বাবা গো, তুই খুশি দিলি কেন? তখন তানিয়া রাগে ফুপাতে ফুপাতে বলল, তুই কানা, সামনে দেখে। তখন ফারিয়া সামনে তাকিয়ে দেখে নীরব একটা মেয়ের সঙ্গে আসছে। ফারিয়া বলল, ও এই কথা, অন্যের গরম আমায় দেখাচ্ছিস কেন বে? আমায় মারছিস কেন? ইস শয়তান, এত জোরে কেউ খুশি দেয়? ও বাবা, হাতটি নড়িয়ে ফেলছে। এদিকে সুলতানা টেনে নিয়ে যেতে লাগলো নীরবকে। তখন সুলতানা তানিয়াকে দেখে নীরবকে বলল, এই এটা তো তোমার ছাত্রী দাঁড়িয়ে আছে তাই না? চলো তো যাই, গিয়ে দেখি কিসের জন্য দাঁড়িয়ে আছে। আর দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে। নীরব মনে মনে বলতে লাগলো, এই রে কাম সারছে, এমনিতে আগুন হয়ে গেছে রেগে, এখন যাচ্ছে কেরোসিন তেল আরো ঢালতে। না না, এখন সামনে যাওয়া যাবে না। তখন আবার সুলতানা বলল, চলো জলদি চলো। এই না 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 না, এখন যাওয়া লাগবে না সামনে, তুমি চলো, অন্য কোনো জায়গা থেকে ফুচকা খাওয়াবো তোমাকে। এই ফুচকা ভালো না। অন্য কোথাও খাবো না, আমি এখানেই খাবো, যেমনই হোক। আর চলো দেখি তোমার ছাত্রী কেন কিসের জন্য রেগে আছে, নিশ্চয়ই কারণ আছে। আজ আমি শেষ, আল্লাহ দড়ি ফেলাও। সুলতানা টেনে নীরবের হাত ধরে তানিয়ার সামনে নিয়ে গেল। তানিয়া এটা দেখে আরো রেগে গেল। তখন সুলতানা বলল, কি ব্যাপার তানিয়া, তুমি এখানে? সুলতানা নীরবের আম্মুর কাছ থেকে পরে নাম জেনে নিয়েছিল তানিয়ার নাম। তখন তানিয়া কোনো উত্তর দিল না, রাগে ফুপাতে লাগলো, আর তার উপর বান্ধবীর হাতটা তার পেছন দিয়ে শক্ত করে ধরলো। আর তখন ফারিয়া চিৎকার দিয়ে উঠলো, ওহ বাবা, আমি শেষ। তখন সুলতানা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, চিৎকার দিলে কেন? উফ, মনে হচ্ছে একটা বড় পিঁপড়া রাগে কামড় দিয়েছে। ও আচ্ছা, কোথায় পিঁপড়া? তাড়াতাড়ি মেরে ফেলো। তানিয়া ফারিয়ার হাত ছেড়ে দিল, আর ফারিয়া বলল, এই পিঁপড়া মারা যাবে না, কোথাও লুকিয়ে গেছে, পরে দেখে নেব। সুলতানা তানিয়াকে বলল, কি ব্যাপার তানিয়া, আজ এত রেগে আছো, কি হয়েছে বলো তো, কোনো সমস্যা? তানিয়া চুপ করে রইল। তখন নীরব সুলতানাকে বলল, তুমি চলো তো, তানিয়ার বাসা এটাই, তুমি দেখো না তার বান্ধবী আছে, সাথে দুজন মিলে সমাধান করতে পারবে। তুমি চলো, ফুচকা খাবে। এই বলে নীরব সুলতানাকে টেনে জোর করে নিয়ে যেতে লাগলো। তখন সুলতানা বলল, আরে দাঁড়াও, আমি শুনতে চাই কি হয়েছে। অন্যের পার্সোনাল ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? চলো। তুমি কেমন টিচার বলো তো,
তোমার ছাত্রী রেগে আছে কিসের জন্য সেটা না জেনে চলে আসছো? আমার জানার প্রয়োজন নেই, চলো। তারপর সেখান থেকে ফুচকার দোকানে চলে আসলো নীরব আর সুলতানা। এদিকে তানিয়া রেগে তো শেষ, তখন কিছু একটা খুঁজতে লাগলো এদিক ওদিক তাকিয়ে। তখন ফারিয়া বলল, কি রে, আবার কি খুঁজিস? তানিয়া কোনো উত্তর না দিয়ে পাশে একটা ইট পড়েছিল সেটা নিয়ে যেতে লাগলো। তখন ফারিয়া বলল, কি রে, তুই ইট নিয়ে কই যাস? তানিয়া বলল, দুইটার মাথা ফাটাতে যাই, আগে ওই মেয়েকে এই ইট দিয়ে মাথা ফাটাবো। ওর কত বড় সাহস আমার জানটার হাত ধরে আমার সামনে দিয়ে নিয়ে যায়। বলতে বলতে ফুচকা খাবে, আজ খাওয়া বের করছি গিয়ে, দাঁড়া। এই বলে তানিয়া ইট নিয়ে যেতে লাগলো। তখন ফারিয়া দৌড়ে গিয়ে ইট নিয়ে দূরে ফেলে দিল আর শক্ত করে ধরে বলল, বাবারে বাবা, তুই তো হেব্বি সাংঘাতিক মেয়ে রে, কি রাগ রে তোর? ছাড় আমায়, ধরে রাখছিস কেন? ছাড়। শোন, মাথা ঠান্ডা কর, আর মারিস না, মারলে জেলে চলে যাবি। তাও যেতে রাজি, তুই ছাড় আমায়, আজ মেরেই ফেলবো, ছাড়। না, তুই এখন বাসায় চল। আমি বাসায় যাব না মাথা না ফাটিয়ে। আরে ঠাট্টা, এর রাগের কি হলো? আর এই মেয়েটাকে, এটা আমায় বল। নীরবের আম্মুর পছন্দ করা মেয়ে। ও আচ্ছা, এই কথা, তুই বাসায় চল। না, বাসায় যাব না, আগে মাথা ফাটাবো। আচ্ছা, তুই মাথা ফাটালে কি সমাধান হবে? তোর ভাবতে হবে কি করলে তুই নীরবকে পাবি, এখন মাথা গরম করলে পাবি না। এটা শুনে তানিয়া শান্ত হয়ে গেল। তখন বলল, কি করব বল, অন্য কারোর সাথে দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না। সেটা তোর একা না, সব মেয়ের এমনি হবে, তার ভালোবাসার মানুষকে অন্য মেয়ের সঙ্গে দেখলে। আচ্ছা চল, এখন ফুচকা খাবো আর নজর রাখবো দুজনের উপর, আর মেয়েটি যেন বেশি কাছে না যায়। চল। সত্যিই তো? সত্যি, এখন চল। আচ্ছা ঠিক আছে, চল। যাক বাবা, শান্ত হলো, কি রাগী মেয়ে। তখন ফারিয়া দেখে তানিয়া তার পাশে নেই, ইট নিয়ে দৌড়ে যাচ্ছে মারতে। আর দৌড়ে যেতে যেতে বলছে তানিয়া, কাটাপ্পা, তুই খারা, তোর বাহুবলি আইতেছে ইট নিয়া, তুই খারা খালি। তখন ফারিয়া এটা শুনে বলতে লাগলো, এই রে, কাম সারছে, শয়তান মেয়ে আবার যাচ্ছে মারতে, কি সাংঘাতিক মেয়ে, এটা কথাই শোনে না। যাই হোক, এখন তাড়াতাড়ি আটকাতে হবে, নয়তো কিছু একটা হয়ে যাবে। এই বলে ফারিয়া দৌড়ে যেতে লাগলো পেছন পেছন। তারপর এক পর্যায়ে তানিয়াকে ধরে ফেলল, ধরে বলল, কিরে ওই শয়তান পান্দন্নি, তুই আবার ইট নিয়ে যাচ্ছিস কেন? তুই না বললি মারবি না? তানিয়া বলল, আরে না, আমি এমনি ইট নিয়ে দৌড় দিলাম, দেখলাম ইট কতটুকু ওজনের, দৌড়ে যেতে পারি কিনা। কইছে তোরে, আমি জানি, আর বলতে হবে না। আরে হাসা কথা, এই ইট নিয়ে আমার দৌড়ে যাওয়ার মতো শক্তি আছে? মশার চেয়ে শক্তি কম আমার। আমি জানি, এক্ষুনি যেই দৌড় দিছিলি তোকে তো ধরতেই পারছিলাম না, মিথ্যে কথা বলে লাভ নাই। তাইলে সাইরা দে, ধরে রাখছিস কেন? আবার লইয়া দৌড়ে যাই বাহুবলীর মতো। হইছে, আইসে আমার বাহুবলী, কাটাপ্পা, তোরে ঘুষি দিলে খুঁজে পাওয়া যাবে না, আইসে আমার বাহুবলী হইতে। কাটাপ্পারে কামড় দিয়া দিমু, হাতে না পারলে। হইছে, রাখ আজাইরা কথা, আবার ইট নিলে তোকে সত্যি মাইক দিমু। আচ্ছা, এই ফেলে দিলাম, এখন চল গিয়ে দেখি কি করে। ঠিক আছে চল, ছেড়ে দিলে আবার ইট নিয়ে দৌড়ে যাবি না তো? না, এখন চল। এই বলে যেতে লাগলো তানিয়া আর ফারিয়া। তানিয়া এখনো রেগে আছে, নিশ্চয় পেলে সেখানে আজ 13টা বাজাবে। তারপর ফুচকার দোকানে গিয়ে দেখে কেউ নেই। তখন তানিয়া বলল, কিরে, গেল কই এইগুলো? মনে হয় চলে গেছে। চলে গেছে মানে? কই গেছে? দাঁড়া জিজ্ঞেস করি, কোথায় গেছে। তখন তানিয়া গিয়ে ফুচকার দোকানদারকে জিজ্ঞেস করলো, এই যে কাকা, শুনছেন? দোকানদার এসে বলল, আপনার এইখানে কি একটা ছেলে আর মেয়ে আসছিল? তখন দোকানদার তানিয়াকে বলল, আসছিল, কিন্তু আমার কাছে ফুচকা না থাকায় শেষ হয়ে যাওয়ার জন্য চলে গেছে একটা রিক্সা করে। তানিয়া রিক্সার কথা শুনে আরো রেগে গেল আর বলল, চলে গেছে মানে? আপনি আটকাতে পারলেন না? আর দুজনকে রিক্সার মাঝে উঠতে দিলেন কেন? আলাদাভাবে পাঠাতে পারলেন না? লোকটা এই কথা শুনে অবাক হয়ে গেছে। তানিয়ার রাগ দেখে আরো অবাক হয়ে গেছে। ফারিয়া দোকানদারকে বলল, সরি কাকা, কিছু মনে করবেন না, আমি নিয়ে যাচ্ছি একে। এই বলে টেনে তানিয়াকে নিয়ে এসে পড়লো সেখান থেকে কিছুটা দূরে। নিয়ে এসে বলল, তুই কি পাগল হয়ে গেলি নাকি? পাগল মানে? আমার জানকে নিয়ে ফুচকা খাবে, আবার রিক্সায় ঘুরবে কেন? আমি ঘুরবো? ওই মেয়েটা গেছে কেন?
আজ দুটোকে মারবো, ছাড় তুই। ধুর, চল তো তুই বাসায়। এত কথা বলতে পারবো না, বিকেলে পড়াতে আসলে দেখে নিস তখন। ঠিক কথা বলছিস, চল আসুক আজ পড়াতে, তারপর দেখবো আমাকে রেখে আরেকটা মেয়ে নিয়ে ঘুরে। আজ আসুক, দেখে নিব, চল। তখন তানিয়া রেগে চলে গেল বাসায়। পেছন পেছন ফারিয়াও চলে গেল। এদিকে নীরব রিকশার মাঝে বসে ভাবছে, আজ কি জানি হয় পড়াতে গেলে, আল্লাহ জানে। তখন সুলতানা বলে উঠল, কি ভাবছো এমন করে? কিছু না কিছু না। খুব ভালো লাগছে, রিক্সার মাঝে উঠে তোমাকে নিয়ে ঘুরতে পারছি। আমার কাছে ভালো লাগছে না, চলো নেমে পড়ি। মেরে মুখ ভেঙে দিব, নামলে চলো চুপ করে। নীরব তখন মন খারাপ করে বলল, ঠিক আছে চলো। তখন সুলতানা নীরবের কাঁধে মাথা রাখলো। নীরব কিছু বলল না। নীরব চিন্তা করছে তানিয়াকে নিয়ে। তারপর নীরব আর সুলতান একটা পার্কে চলে গেল। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেয়ে ঘুরতে লাগলো। দুপুর পর্যন্ত ঘুরে বাসায় চলে আসলো। আসার সময় একেবারে দুপুরের খাবার খেয়ে এসেছে। এসে নীরব ফ্রেশ হয়ে শুয়ে রইল। এদিকে তানিয়া তার রুমে বসে আছে। তখন তার আম্মু গেল খাবার খাওয়ার জন্য ডাকতে। গিয়ে যা দেখলো, দেখে তো অবাক হয়ে গেছে তানিয়ার আম্মু। তিনি বললেন, কি রে মা, তুই লাঠি দড়ি হকি স্টিক এগুলো দিয়ে কি করবি? এগুলো এখানে নিয়ে আসছিস কেন? তানিয়া রেগে বলল, যা খুশি করি, তা তোমার কি? যাও তো। কি হলো, এত রেগে আছিস? কি হয়েছে? কিছু না, যাও তুমি। ঠিক আছে যাচ্ছি। কে জানে কিসের জন্য আজ এত রেগে আছে। আয় খাবার খেয়ে যা। তুমি গিয়ে খাবার খাও, আমি খাবো না, যাও। অল্প কিছু খেয়ে যা। তুমি যাবে? যাচ্ছি যাচ্ছি, এত রাগ দেখানোর কি হলো? শোন, আমি ফারিয়াকে বলেছি বিকেলে আসতে। আমি কিছুক্ষণ পর তোর নাজমুল কাকুর কাছে যাব 30,000 টাকা নিয়ে আসতে। আজকে নাকি দিবে তোর বাবা বলল। যেখানে খুশি যাও, তুমি এখন যাও তো, বিরক্ত করো না। কি জানি আজ এত রেগে আছে কেন। যাই হোক, খিদে পেলে খেয়ে নিস। এই বলে চলে গেল তানিয়ার আম্মু। তানিয়া বলল, আজ আসুক পড়াতে, শয়তানটাকে মেরে হাড্ডি ভাঙবো। এই বলে তানিয়া সব কিছু রেখে ছাদে চলে গেল। এদিকে নীরব বিকেলে উঠে রেডি হয়ে পড়াতে যাচ্ছে আর মনে মনে ভাবছে, কে জানে এখন গেলে কি হয়। নিশ্চয়ই 13টা বাজাবে। আমার আল্লাহ রক্ষা করো। আসুন স্যার, বসুন, আপনার জন্যই অপেক্ষায় ছিলাম। হাবভাব তো দেখছি খুবই খারাপ, আল্লাহ রক্ষা করো। বলেন, চা, ঠান্ডা, কফি? তখন নীরব আবার মনে মনে বলল, এ তো দেখি রেগে এত বোম হয়ে আছে। আজ মার খেতে হবে শিওর, পরিস্থিতি খুবই খারাপ। তখন নীরব চেয়ারে বসতে বসতে বলল, কিছু খাবো না, তবে সিলিং ফ্যান ছেড়ে দাও। আশেপাশের পরিস্থিতি খুবই গরম হয়ে আছে। তাই নাকি স্যার? সিলিং ফ্যান ছেড়ে দাও। তখন তানিয়া গিয়ে দরজা বন্ধ করে ঘরের ফ্যান ছেড়ে হকি স্টিক নিল। তখন নীরব বলল, কি ব্যাপার, হকি স্টিক দিয়ে কি করো তুমি? কি আর করব, কাবাডি কাবাডি খেলবো। নীরব অবাক হয়ে বলল, যা বাবা, হকি স্টিক দিয়ে কাবাডি খেলা যায়, আগে জানতাম না তো। খেলা যায়, আগে না জানলে কি হয়েছে, আজ তো জানলেন। তা এখন এটা দিয়ে কি করবে? কিছু না স্যার, এমনি একটু দেখছি, আর কি আর কারো হাত পা ভাঙা যায় কিনা। নীরব এটা শুনে ভয় পেয়ে গেল আর ভয়ে তোতলাতে তোতলাতে বলল, কার হাত পা ভাঙবে? কি হলো বলো? তখন তানিয়া হকি স্টিক রেখে দড়ি নিয়ে নীরবকে সাথে সাথে দ্রুত পেঁচিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলল। নীরব ভয়ে ভয়ে বলল, কি হয়েছে, বাঁধলে কেন আমায়? বাঁধন খুলে বলছি। তানিয়া কোনো কথা না শুনে শক্ত করে বেঁধে হকি স্টিক হাতে নিয়ে বলল, এইবার বলো, কি কি বলছিলে? আরে বলা হয়েছে আমার, প্লিজ আমায় ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য বাঁধিনি তোমাকে। কিসের জন্য বাঁধছো? মেরে হড্ডি গুড্ডি সব ভাঙবো। প্লিজ ছেড়ে দাও আমাকে, প্লিজ মেরো না। তখন তানিয়া হকি স্টিক নিয়ে নীরবকে দুটো বাড়ি দিল আর বলল, তোর কত বড় সাহস, তুই আমার সামনে অন্য মেয়ে নিয়ে ঘুরছিস, আবার তার হাত ধরে কি সুন্দর করে হেঁটে হেঁটে গিয়েছিস। বাহ। সরি, প্লিজ ছেড়ে দাও, আর কখনো যাব না। কিন্তু তানিয়ার কোনো কথা না শুনে নীরবকে বলতে না দিয়ে আরও দুটা বাড়ি দিল আর বলল, এই বলে মারতে লাগলো। নীরব ব্যথায় কিছুই বলতে পারছে না। তানিয়া হকি স্টিক দিয়ে মারতে লাগলো। 5 মিনিট মেরে একটু শান্ত হলো। তারপর খাটে গিয়ে তানিয়া বসে পড়ল। নীরব ব্যথায় হালকা কাঁদতে লাগলো। তানিয়ার রাগ এখনও কমেনি। এইভাবে আরও 10 মিনিট যাওয়ার পর তানিয়া শান্ত হলো। তখন তানিয়া নীরবের দিকে তাকিয়ে দেখে সে কাঁদছে।
নীরবের চোখে পানি দেখে তানিয়ার খুব খারাপ লাগলো। তখন সে নিজেও কান্না করে দিল আর দৌড়ে গিয়ে বাঁধন খুলে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, খুব ব্যথা পেয়েছো তাই না? সরি গো, আমার মাথা ঠিক ছিল না, ক্ষমা করে দিও। জানো, যখন তুমি ওই মেয়ের সাথে হাত ধরে গিয়েছো তখন খুবই কষ্ট হচ্ছিল আমার। সে কষ্ট কতটা হচ্ছিল তোমাকে বোঝানো হয়তো সম্ভব না। আর প্রচণ্ড রাগ হয়েছে, মাথা একদম ঠিক ছিল না। সরি, ক্ষমা করে দাও। আগে শুনে তারপর তো মারতে পারতে। আম্মু পাঠিয়েছে তার সাথে একটু ঘুরে আসতে, আমি নিজের ইচ্ছে আসিনি। আমি হাত ধরিনি, আমার হাত সে ধরছে। তার প্রতি আমার কোনো ফিলিংস নাই, আগ্রহ নাই। আমি জানি তোমার রাগ কষ্ট হবে, কিন্তু আমার কিছু করার নেই। আম্মুর কথাই গিয়েছি, আর তুমি আমায় মারছো। তোমার সাথে কোনো কথা নাই আমার, যাও তুমি পচা। সরি, আর মারবো না। এখন আর মারবে কি করে? যা মাইট দেওয়ার দিয়ে ফেলছো। কথা নাই তোমার সাথে। নীরব অন্যদিকে তাকিয়ে চুপ করে রইল। তখন তানিয়া বলল, সরি প্লিজ, এই দেখো কানে ধরছি। কোনো কাজ হবে না, কথা নাই তোমার সাথে। নীরব অন্যদিকে তাকিয়ে আছে। তখন তানিয়া বলল, শয়তান বান্দর বিলাই, রাগ করলাম আমি আর সে এখন উল্টা রাগ করছে। যা, না ক্ষমা করলে নাই কর। এত বলতে পারবো না, আমার কষ্ট হচ্ছে, আমি আমার আদর নিয়ে ঠিক করি। এই বলে তানিয়া নীরবের কোলে বসে তার মাথায় শক্ত করে ধরে ঠোঁটগুলো দখল করে নিল আর কিস করতে লাগলো। 10 মিনিট পর ছেড়ে দিয়ে আবার কিস করতে লাগলো। আরও 5 মিনিট কিস করার পর ছেড়ে দিল। নীরব বলল, বাব্বা থামো থামো, আর কিস করতে হবে না, এবার থামো। কিন্তু তানিয়ার কোনো কথা না শুনে আবার কিস করতে লাগলো। আরও 5 মিনিট যাওয়ার পর ছেড়ে দিল। আর তখন দুজনেই নিঃশ্বাস নিতে লাগলো জোরে জোরে। নীরব বলল, আর একটু হলে তো দম বন্ধ হয়ে যেত। নীরব আর কিছু বলতে যাবে তার আগে আবার কিস করতে লাগলো তানিয়া। এইবার 10 মিনিট পর ছেড়ে দিল আর দুজনে আবার হাঁপাতে লাগলো। তখন নীরব আবার বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাইরা দাও, আর কিস করো না, থামো, দোহাই লাগে। তখন তানিয়া আবার নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। 1 মিনিট পর ছেড়ে দিল আর নীরব বলল, দোহাই লাগে, নামও ব্যথা করছে। এতগুলো বাড়ি দিয়ে এখন আদর করছো না, মারতে আসছো। তখন তানিয়া আবার কিস করতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল আর নীরব বলল, আম্মু বাঁচাও। এবার তানিয়া আবার ঠোঁট কিস করতে লাগলো। 1 মিনিট পর ছেড়ে দিল আবার। আব্বু বাঁচাও। তখন আবার নীরবের ঠোঁটে কামড় দিয়ে ধরলো, কিস করতে লাগলো। এবার 2 মিনিট পর ছেড়ে দিল। আর তখন নীরব জোরে বলল, আব্বু আম্মু চাচা চাচি ক্যাটা কই আসো, বাঁচাও। তখন তানিয়া আবার কিস করতে লাগলো। তখনই রুমের বাইরে থেকে ফারিয়া বলল, তানিয়া, জলদি দরজা খুলে বাইরে আয়, দেখে যা। যাক, একজন আসছে বাঁচাতে, আর কেউ না আসলেও এইটা কিস করতে করতে নয়তো মারতো। তখন তানিয়া নীরবকে ছেড়ে দিয়ে দরজা খুলে দিল। তখন ফারিয়া ভেতরে এসে দেখে নীরব এখানে। ফারিয়া তানিয়াকে বলল, কিরে তানিয়া, নীরব ভাইয়াকে এমন দেখাচ্ছে কেন? আর বইলো না, শয়তান মাইয়া, বান্দর মাইয়া। এমন মেয়ে কখনো দেখিনি আমি। কি ডেঞ্জারাস, পিচ্ছি হলেও হেব্বি সাংঘর্ষিক মেয়ে। কি মাইকটাই না দিল বাবা, হাড্ডিগুটি সব নড়িয়ে দিছে। আচ্ছা, আপনাকে আমিও তাই ভাবছিলাম। তানিয়া একটা কিছু করবে আপনাকে, কারণ যে রাগ দেখলাম তাই দৌড়ে আসছি। কেন আসতে লেট হলো? আগে আসলে এত মাইর খেতে হতো না। তখন তানিয়া বলল, আগে আসলে একেও মারতাম, ভাগ্য ভালো ছিল না, দুজনেই মার খেতে হতো। এবার ফারিয়া বলল, কেন, আমি কি করছি? তুই আমায় আটকিয়েছিলি বাহুবলীকে ইট নিয়ে যাওয়ার পথে, তাই মার দিতাম। বেশ করছি, তখন আটকিয়েছি। নীরব আবার বলে উঠল, সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন বাসায় যাই। যাও, কিন্তু যাওয়ার আগে শুনে যাও, ওই মেয়ের সঙ্গে যেন তোমাকে না দেখি। ঠিক আছে, যেই মাইর দিছো মনে থাকলে যাবো না। আর দাঁড়াও একটু। তানিয়া তার ব্যাগ থেকে টাকা নিয়ে বলল, এই নাও, এখানে 500 টাকা, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে যাবে মনে করে। টাকা লাগবে না, থাক। টাকা নিবে নাকি আবার মাইর দিব? ঠিক আছে নিচ্ছি, এত রাগ দেখাও কেন? আর একটা কথা, আগামীকাল সকালে আমার বাসায় আসবে। সকালে আমি পারবো না, কলেজ যেতে হবে। ঠিক আছে, আমি স্কুল থেকে আসার সময় যেন তোমাকে পাই। ঠিক আছে, এখন আমি যাচ্ছি। ঠিক আছে, যাও। তখন নীরব চলে গেল বাসার বাইরে গিয়ে বলল, বাবারে বাবা, হাড্ডি নাড়িয়ে ফেলছে রে শয়তান মাইয়া। বিয়ের আগে এমন দজ্জাল, বিয়ের পর কি হবে কে জানে। এমন গার্লফ্রেন্ড পাইছি, কথায় কথায় রোমান্টিক হয়ে যায়, আর কিছু হলে 1 কেজি রাগ দেখায়। ডাক্তার কাকু কই তুমি? আমি আইতাছি। তারপর নীরব সেখান থেকে একটা ওষুধের দোকানে চলে গিয়ে ওষুধ নিয়ে বাসায় চলে এলো। বাসায় গিয়ে রুমে শুয়ে আছে। তখনই সুলতানা এসে বলল, ডিয়ার হবু বর, তোমার শাসন কিন্তু আমি পাইতাছি না। একটা থেকে বেঁচে আসতে না আসতে আরেকটা ঝালানোর জন্য এসে হাজির।
ডিয়ার হবু বর, তোমার শাসন ছাড়া কেমন জানি খারাপ হয়ে যাচ্ছি। তোমার ভালোবাসা ছাড়া নিম পাতা হয়ে গেছি। তোমার রোম্যান্স ছাড়া কেমন জানি শূন্য হয়ে গেছি। জলদি ভালোবাসি নাও না গো, কাছে টেনে আদর দিয়ে নিম পাতা দাও না গো মিষ্টি করে। শালার কপাল আমার, এতদিন একটাও গার্লফ্রেন্ড খোঁজ নাই, এখন দুইটা এসে হাজির। কি হলো, কথা বলছো না কেন? আমি এখন একটু ঘুমাবো, প্লিজ তুমি এখন যাও। কেন, আমি আসি তোমার ওপর ঘুমাই? যাও তো প্লিজ, পরে এসো, ঘুম পাচ্ছে। ঠিক আছে, যাচ্ছি। তারপর সুলতানা চলে গেল। নীরব চোখ বন্ধ করতে আবার তার ফোন বেজে উঠল। তখন নীরব বিরক্ত হয়ে তাকিয়ে দেখে অপরিচিত ফোন নম্বর। নীরব ফোনটি রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে উত্তর নিয়ে ছেলের কণ্ঠে বলল, আপনি কি নীরব আহমেদ? জি, আপনি কে বলছেন? তখন ওপাশ থেকে বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, আপনার ফোন নাম্বার 4-3 দিন পাগলের মতো খুঁজে বের করছি। তা কিসের জন্য? আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে, প্লিজ একটু দেখা করবেন। আপনি কে সেটা বলেন। আমার নাম সুমন, বাসা ঢাকার উত্তরা। ঠিক আছে, কিন্তু কেন? আপনার সাথে কি সুলতানার বিয়ের কথা চলছে? কেন, কি হয়েছে? ফোনে বলা যাবে না। আপনি আগামীকাল ঠিক দুপুর 11টায় যমুনা ফিউচার পার্কের সামনে আসেন, সব বলবো। যদি ভাড়া লাগে আমি দিব, তবুও বলা দরকার প্লিজ। ঠিক আছে, আমি আগামীকাল আসবো। ধন্যবাদ ভাই, খুব খুশি হলাম। আমি অপেক্ষায় থাকবো। ঠিক আছে, আমি আসবো। তাহলে এখন ফোন রেখে যা বলার সামনাসামনি বলবো। ঠিক আছে। তারপর ফোন কেটে দিল। তখন নীরব ভাবতে লাগলো, কি এমন কথা যা ফোনে বলা যাবে না? কিছু একটা সন্দেহ লাগছে। যাই হোক, আগামীকাল গেলে শুনতে পারবো। তখন নীরব আবার শুয়ে পড়ল। তখনই আবার ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে আরেকটা অচেনা নম্বর। তখন নীরব ফোন রিসিভ করার পর ওপাশ থেকে বলল, ভাইয়া আমি ফারিয়া। বলো, কি মনে করে কল দিলে? ভাইয়া কিছু কথা বলার ছিল আপনাকে, যদি কিছু মনে না করেন। বলো। ভাইয়া আমি তানিয়ার আম্মুর সাথে গতকাল কথা বলছি। তখনই তানিয়ার আম্মু একটা কথা বলল, তার মেয়ে নাকি আগের চেয়ে খারাপ হয়ে যাচ্ছে, আর লেখাপড়ায় মন নেই। ক্লাসে গিয়ে প্রতিদিন টিচারের কাছে বকা খায়। অভিযোগ করছে তানিয়ার নামে তার আম্মুর কাছে। ক্লাসে গিয়ে পড়তে চায় না, মন থাকে অন্য জায়গায়। কিছু বললে শোনে না, যদি লিখতে বলে একটা, লিখে আরেকটা। তাই অভিযোগ করা হয়েছে। এমন করলে তাকে স্কুলে রাখবে না। তার আম্মুর চিন্তার মধ্যে পড়ে গেছে। আপনি তো জানেন তানিয়া যে স্কুলে পড়ে খুব চাপে রাখে, আর খারাপ রেজাল্ট করলে স্কুল থেকে বের করে দেয়। আর ভর্তি হওয়ার সুযোগ নেই। আপনাকে কিছু বলতে পারছি না, তানিয়াকে একটু চাপে রাখতে কেন এমন করছে। কিন্তু তানিয়া এখন আপনার প্রতি ডুবে গেছে, আপনার প্রেমে পড়ে সব ছেড়ে দিয়েছে। আর মন লেখাপড়ার মাঝে নেই। ভাইয়া তাকে একটু লেখাপড়ার মাঝে মন বসান। সামনে ফাইনাল পরীক্ষা, এমন করলে ফেল করবে। আর তানিয়ার আম্মু সন্দেহ করবে, তখন আপনাদের সম্পর্ক মানবে না। কিছু একটা করুন। ঠিক আছে, কথা দিলাম, আগামীকাল এর পর থেকে তানিয়া আগের চেয়ে বেশি পড়ায় মন থাকবে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি রাতে কল দিব, এখন রাখি। ঠিক আছে। তখন ফারিয়া ফোন কেটে দিল। আর নীরব তখন শুয়ে পড়ল। নীরবের আম্মু আসলো এরপর। তার কাছে এসে বলল, নীরব বাবা, জেগে আছিস? আম্মু, কেন, কি হয়েছে? কিছু কথা ছিল, ওঠ বাবা। তখন নীরব উঠে বসলো। আর তারপর নীরব জিজ্ঞেস করলো, বলো, এখন কি বলবে? শোন বাবা, সুলতানা আর তোর বিয়ে আগামী 4 দিন পর হবে। সবাই মিলে আমরা ঠিক করেছি। কি বলছো তুমি এইগুলো আম্মু? যা বলছি ঠিক বলছি। তোর বন্ধুদের সবাইকে বলে দিস। জানি তো কেন করতে চাইছিস না। তোর লেখাপড়া শেষ হয়নি, কোনো চাকরি নিসনি এখনো, বউকে বিয়ে করে খাওয়াবি কি, এইগুলো বলবি তো আমি জানি। সমস্যা নেই, তোর কিছু করতে হবে না। আগামী 4 দিন পর তোর বিয়ে, এটা মনে রাখিস। আর কিছু শুনতে চাই না তোর কথা। আরে এইগুলো না, আমার কথাটা আগে শুনো, তারপর তুমি বলো। তখন নীরবের আম্মু রাগী গলায় বলল, তোর আর কোনো কথা শুনতে চাই না। আমার কথাটা তো শুনবে। তখনই বাইরে থেকে নীরবের আব্বু ডাকলো নীরবের আম্মুকে। তখন নীরবের আম্মু চলে গেল। আর নীরব মনে মনে বলল, আমার কথার কোনো দাম নেই। বিয়ে করব আমি জীবনসঙ্গী আমার, অথচ আমার কোনো মত নেওয়ার প্রয়োজন মনে করে না। আমি এই সুলতানাকে কখনো বিয়ে করব না। দেখি কি করে বিয়ে দেয়। বিয়ে করলে তানিয়াকে করব। তখন নীরবের আবার মন খারাপ হয়ে গেল। এই চিন্তা করলো যে তার আব্বু আম্মু যদি রাজি না হয় তানিয়ার সাথে বিয়ে দিতে, তখন কি হবে? বিয়ে তো তারা ঠিক করে ফেলেছে। তাহলে তো ওই বিয়ে ভাঙার মতো আর কোনো রাস্তাই নেই। তাহলে এখন সে কী করবে? এখন হাজারো চিন্তা মাথায়, সে কী করবে? চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। রাতে আর খাবার খেলো না নীরব। সকালে কারো ফোনে ঘুম ভেঙে যায় নীরবের।
তখন তাকিয়ে দেখে সুমন ফোন করেছে। কল রিসিভ করে বলল, বলো ভাই। কোথায় আপনি ভাই? আমি তো বাসায় এখনো বের হইনি। জলদি আসেন, আমি অপেক্ষা করছি। ঠিক আছে, আমি এখনই বের হচ্ছি। এই বলে ফোন কেটে দিল। নীরব তখন ঘরের দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। তখন নীরব ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলো। তখন নীরবের আম্মু বলল, কোথায় যাওয়া হচ্ছে? একটা বন্ধুর সাথে দেখা করতে। ঠিক আছে, জলদি ফিরে আসিস, বিকেলে বিয়ের মার্কেট করতে হবে। না, বাহির থেকে খেয়ে নিব। ঠিক আছে। তারপর নীরবের আম্মু চলে গেল। নীরব চেয়েছিল এখন তানিয়ার কথা বলতে, কিন্তু তার আগে চলে গেল তার আম্মু। তখন নীরব আর কিছু না বলে চলে আসলো বাসার বাইরে, মন খারাপ করে। তখন হেঁটে হেঁটে যাচ্ছিল তানিয়ার বাসার কাছে, যেতেই সামনে তানিয়া পড়ল। স্কুলে যাচ্ছে তানিয়া। তখন নীরবকে দেখে তানিয়া দৌড়ে এসে বলল, আমার জান কোথায় যাচ্ছে? নীরব তখন মন খারাপ করে উত্তর না দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো। তখন তানিয়া আবার বলল, কি হলো বলো, কোথায় যাও আমার জান? তখন নীরব মন খারাপ করে বলল, একজনের সাথে দেখা করতে যাচ্ছি। কি? কার সাথে? কে সে, ছেলে নাকি মেয়ে? সে ছেলে, তার নাম সুমন। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, এমন মন খারাপ করে কথা বলছো কেন? কিছু হয়েছে তোমার? না, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। তুমি স্কুলে যাও, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটু হাসি দাও আমার জান, আমি দেখে যাই, নয়তো আমারও মন খারাপ থাকবে। হা হা হা, পাগলি কোথাকার, যাও স্কুলে এখন। যাচ্ছি, তোমার এই হাসিটুকুই যথেষ্ট আমার মন ভালো করার জন্য। তাহলে আমি যাচ্ছি। যাও। আজ তো তাহলে স্কুল থেকে আসার সময় তোমাকে পাবো না। না, আসতে লেট হবে আমার, এখন তুমি যাও জলদি। ঠিক আছে যাচ্ছি। তানিয়া চলে গেল। আর নীরব তখন মন খারাপ করে হাঁটতে লাগলো। যতই হাসার চেষ্টা করুক, মন খারাপ থাকলে তো আরো কষ্ট দেয়। এখন আর তার আগের হাসির ফিলিংস আসে না, তার প্রিয় মানুষটিকে সে পাবে না, এই ভেবে আরো মন খারাপ হয়ে গেল তার। তখন চিন্তা করতে করতে একটা গাড়িতে গিয়ে উঠে বসলো। কিছুক্ষণ পর তার যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর যমুনা ফিউচার পার্কের সামনে চলে আসলো। তখন নীরব সুমনকে কল করলো। রিসিভ করার পর বলল, আমি চলে আসছি। কোথায় আপনি? 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? এই তো গেটের সামনে, নীল শার্ট পরে দাঁড়িয়ে আছি। দেখতে পেয়েছি। তখন সুমন নীরবের সামনে আসলো আর বলল, আমি সুমন ভাই। আমি নীরব। চলুন রেস্টুরেন্টে, কিছু খেয়ে নিই আগে, তারপর সেখানে বসে কথা বলা যাবে। ঠিক আছে চলুন। তারপর একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, ভিআইপি ক্যাবিনে। সেখানে তার আরো কিছু ফ্রেন্ড আছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিল। সেখানে আরেকটা মেয়ে আছে, তার বান্ধবী বলল। তারপর সবাই খেয়ে নিল। খাওয়া শেষ করে নীরব বলল, কিসের কথা জানি বললে, এখন বলো। ঠিক আছে বলছি, আমি বলি আপনি শোনেন, তারপর আপনি বলবেন। ঠিক আছে বলুন। একদিন ফেসবুকে ঘোরাঘুরি করছি, তখন মেসেঞ্জারে একটা মেসেজ আসে। আমি খুব অবাক হয়ে গেছি এটা দেখে। একটা মেয়ের আইডি থেকে আসে। আমি বিশ্বাস করতে পারছি না। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটা কেন লিখেছে? তখন সে উত্তর দিল, ট্রুথ দেয়ারের পাল্লায় পড়ে এই মেসেজটা দিতে হয়েছে। তখন আমি বুঝতে পারছি এটা মজা করেছে। তখন তার সাথে কথা বলতে চাইলাম আরো, কিন্তু আর উত্তর দিল না। 3 দিন পর উত্তর দিল। তখন তার সাথে একটু কথা বললাম। একটু কথা বলতে বলতে প্রায় প্রতিদিনই কথা হতো। তারপর থেকে তার আর আমার এক পর্যায়ে বন্ধু হয়ে যায়। তখন একটা মজার ঘটনা ঘটে। আমি যে স্কুলে পড়তাম, সেও সেই স্কুলে পড়তো, এমনকি একই ক্লাসে। আমি তো তার ফেসবুকে ছবি না থাকায় চিনতে পারিনি। আমরা তখন ক্লাস 7-এ পড়তাম। আর একটা কথা, আমার আইডিতেও কোনো ছবি ছিল না। আমি নতুন খুলেছি আইডি। আমরা স্কুলেও ভালো বন্ধু ছিলাম। তখন আরো ভালো বন্ধু হয়ে যায়। এই বন্ধুর সম্পর্ক থাকে 1 বছর। 10ম শ্রেণীতে ওঠার পর সে প্রপোজ করে। আমিও না করতে পারিনি, কারণ আমি পছন্দ করতাম। তারপর আমাদের রিলেশন চলে 1 বছর। কলেজে যাওয়ার পর 2 পরিবারকে না জানিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেই আমরা। বন্ধুরা সাক্ষী আছে, এমনকি ছবিও আছে, বিয়ের কাগজও আছে। সে বলেছিল ভার্সিটিতে উঠলে সবাইকে সে বলবে বিয়ের কথা আমাদের, তাই আমিও আর কাউকে বলিনি। তারপর যখন কলেজে উঠি, কিছুদিন যাওয়ার পর আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় হঠাৎ করে। এই কলেজ থেকে অন্য কলেজে চলে যায়। হাজারবার চেষ্টা করছি কি হয়েছে জানার জন্য, কিন্তু বলেনি। জানেন, আমি তখন ঘুমাতে পারছিলাম না, খেতে পারছিলাম না, কিছু করতে পারছিলাম না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। একদিন অনেক কষ্ট করে তার সাথে কথা বলি। সে কি বলেছে জানেন? বলেছে তার নাকি আমাকে ভালো লাগে না, তাই চলে আসছে। তখন বিয়ের কথা বলছি, সে বলল এগুলো কিছু না, আবেগে করেছে, ভুলে যেতে সে এই বিয়ে মানে। আর যদি আমি মানি তাহলে বলেছে সে ডিভোর্স দেবে। জানেন, খুব কষ্ট হয়েছে এই কথাগুলো শুনে। 1.5 বছর রিলেশন, বিয়ে করছে তার সাথে, আর 2 মিনিটে বলে দিল এগুলো। আর বলেছে তার সাথে যেন যোগাযোগ করা না হয়, তাহলে সে মারা যাবে। আমি তাকে ছাড়া পারছি না থাকতে, অনেক ভালোবাসি তাকে। এই বলে সুমন কান্না করে দিল।
তখন নীরব কথাগুলো শুনে বুঝতে পারলো সে অনেকটা ভালোবাসে, কিন্তু মেয়েটা তাকে ভালোবাসে না। আবেগে হয়তো ভালোবাসে, আর সে মন থেকে ভালোবাসে। তখন নীরব বলল, কান্না করো না, বুঝতে পারছি, কিন্তু সেই মেয়েটা কে? আপনি যাকে এখন বিয়ে করতে যাচ্ছেন, সুলতানা। নীরব তো এটা শুনে অবাক হয়ে গেছে। তখন সে বলল, কি বলছো তুমি এইগুলা? সত্যি বলছি। বিশ্বাস হচ্ছে না তো? আমার বিয়ে করার সময় কাজী অফিসের ছবি তুলেছি, ভিডিও আছে, দেখেন। দাও তো দেখি। তখন সুমন 10টা ছবি বের করে দিল আর ভিডিও দিল। তখন নীরব দেখে অবাক, সত্যি এটা সুলতানা। নীরব বিশ্বাস করতে পারছে না সুলতানের বিয়ে হয়েছে। তখন নীরব বলল, ছি, এইরকম মেয়েদের জন্য বাকি মেয়েদের বদনাম হয়, আর ছেলেরা খারাপ হয়, সুইসাইড করে। আমি এখনো নিজেকে বিশ্বাস করাতে পারছি না এমনটা কি করে করতে পারে। নিজেও জানি না কেন এমন করলো। যদি 1 মাসের রিলেশন থাকতো তাহলে বলা যেত কিছু একটা, কিন্তু এখানে তো 1টা বছর বন্ধুত্বের সম্পর্কে জড়িয়েছে। তাহলে তো সবকিছু দুজনের মধ্যে জানা হয়ে গেছে, দুজন দুজনকে সহ্য করতে শিখে গেছে, তারপর সবকিছু জেনে রিলেশনে গিয়েছে। 1 বছর রিলেশন করে বিয়ে করে এমন একটা ডিসিশন নেয় কি করে? এখন একে যেটাই বলি না কেন, মুখের ভাষায় সেটাই কম হবে। যে মেয়েটা 1 বছর এত ভালোবাসা পেয়ে বিয়ে করে থাকেনি, সেই মেয়ে কি করে আমার কাছে থাকবে বিয়ের পর সারা জীবন? তার মানে এটাই বুঝতে পারা যায় সে আরেকজনকে আমায় ফেলে চলে যাবে। ভাই, কিন্তু আমি খুব ভালোবাসি, আমি থাকতে পারবো না তাকে ছাড়া। সে যেমনই হোক, প্লিজ তাকে আমার করে দেন, আপনার পায়ে পড়ি। এই না না, ছি, কি করছো তুমি এটা? তুমি আমার বড়, আর তুমি আমার পায়ে ধরছো কেন? শুনো, আমি সুলতানাকে এমনিতেই বিয়ে করব না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে, সে আমায় আমার চেয়ে বেশি ভালোবাসে। আমি তাকেই বিয়ে করব। আমি এই সুলতানাকে কখনো বিয়ে করব না। আমি গিয়ে বিয়ে আজকেই ভাঙছি, তুমি পরে তার বাসায় গিয়ে যা করার করেও। ধন্যবাদ ভাই, খুব খুশি হলাম। কিন্তু একটা কথা বলি তোমায়, যে মানুষটা তোমার এত ভালোবাসা পেয়েও ছেড়ে চলে গেছে, তোমার ভালোবাসা বুঝলো না, তাকে ফিরিয়ে নিয়ে আসলে সারা জীবন তুমি যে সুখে শান্তিতে থাকবে তার কিন্তু কোনো ঠিক নেই। ভাই, আমি তাকে ছাড়া 1 মুহূর্তের জন্য থাকতে পারছি না। তাকে ছাড়া একটুও ভালো নেই। রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, কিছুই করতে পারি না, খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাসটাও ঠিক মতো নিতে পারছি না। সে যেমনই হোক, তাকে আমার প্রয়োজন। ভালোবাসা জিনিসটা এমন, যার প্রতি একবার মায়ায় পড়ে যায় তাকে ছাড়া কিছুই বুঝতে চায় না। আচ্ছা, তোমার ছবিগুলো আর ভিডিওগুলো লাগবে, আমার বিয়ে ভাঙতে দিতে পারবে? করতে না। তখন নীরব বুঝতে পারলো তানিয়া জেনে গেছে। তখন নীরব বলল, কে বলছে তোমাকে সুলতানাকে বিয়ে করব? আমি একবারও তোমাকে বলছি সুলতানাকে বিয়ে করব? তুমি আর কি বলবে? তোমার আব্বু আম্মু সবাই রাজি, বিয়ে করে ফেলেছে। তাহলে আর তুমি না বললেই কি হবে? হয়তো আমার কষ্ট হবে বলে বলতে চাওনি। তোর ফালতু কথা রাখো, আমি বিয়ে ভাঙতে যাচ্ছি। তুমি বললেই বিয়ে ভেঙে দেবে? কখনো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে না পেলে এখনই মরে যাব। পাগলামি করো না প্লিজ, আমি বললাম তো বিয়ে ভাঙতে যাচ্ছি। কোথায় তুমি এখন? আমি সিলিং ফ্যানের মাঝে ওড়না বেঁধে একটা চেয়ার নিয়ে গলায় ওড়না দিয়ে দাঁড়িয়ে আছি, আর কথা বলছি তোমার সাথে, আর আপেল খাচ্ছি। মরার আগে একটু খেয়ে যাই। শুনছো মেয়ের কথা? তোমাকে সামনে পাই তারপর দিব মাইর। আমি শুধু তোমার আর কারো না, বিশ্বাস রাখো তুমি আমারই হবে। দাঁড়াও, আপেলটা একটু খেয়ে নেই। তুমি কেমন মানুষ বলো তো? ওড়না বেঁধে ফাঁসি দিতে গেছে, আবার আপেল সাথে নিয়ে গেছো খেতে। তো কি করব, খিদে পেয়েছে, পরে যদি খিদে পায়। পাগল কোথাকার। শোনো, একটা কাজ করো, তুমি বাসার বাহিরে আসো। রুমের বাহিরে আম্মু চিল্লাচিল্লি করছে, বাহিরে গেলে মাইট দিবে। তাহলে তুমি বলো, যদি আমার সাথে বিয়ে দেয় তাহলে ফাঁসি দিবে না? যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত বলতে থাকো, মেনে নিলে তারপর আমায় ফোন দাও। কিন্তু আম্মু তো জানে তোমার বিয়ে ঠিক হয়েছে। তুমি বলো ভেঙে গেছে বিয়ে। ঠিক আছে, বলছি। শয়তান কোথাকার, কত বড় সাহস, গিয়ে মরতে বসে আছে। তো কি করব আমি? তুমি গিয়ে সুলতানাকে বিয়ে করবে, আদর করবে, রোম্যান্স করবে, আমি কি করব? আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো? তাই এমন করছিলাম। আমি আসি একবার, তারপর বোঝাচ্ছি। এখন তোমার আম্মুকে বোঝাও। ঠিক আছে। তারপর তানিয়া ফোন কেটে দিল। নীরব তখন বড় একটা নিঃশ্বাস নিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো তানিয়ার বাসার সামনে। সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, 20 মিনিট দাঁড়িয়ে রইল সেখানে। তখন নীরবের ফোনে কল আসলো, দেখলো তানিয়ার কল। তখন তানিয়া বলল, আব্বু আম্মু রাজি হয়েছে। ঠিক আছে, তুমি বলো আব্বু আম্মু আগামীকাল আসবে তোমার বাসায় কথা বলতে। ঠিক আছে, কিন্তু তুমি একটু আসো। আমার বাসায় যেতে হবে, বিকেলে আসার চেষ্টা করব। ঠিক আছে। তারপর নীরব ফোন কেটে সেখান থেকে চলে গেল। তার বাসায় গিয়ে দেখে সবাই একসাথে বসে কথা বলছে তার আম্মুর রুমে। তখন নীরব মনে মনে বলল, সবাই যেহেতু একসাথে, তাহলে এখনই বলার সময়।
তারপর আর কিছু না ভেবে নীরব সেই রুমে চলে যায় সবার সামনে। তখনই নীরবের আম্মু দেখে, জিজ্ঞেস করলো, তুই আসছিস বাবা? আম্মু আসছি। আয় বসে পড় এখানে। বসছি। তখন নীরব বসার পর সুলতানার আম্মু জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে বাবা? এই তো কিছু বন্ধুদের সাথে দেখা করতে। ও আচ্ছা, সকালে কিছু খেয়েছিলে? খেয়েছি। আন্টি, আমি সুলতানাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই আপনাদের সবার সামনে। ঠিক আছে, বলো। তখন নীরবের আম্মু বলল, কি জিজ্ঞেস করবি? কিছু কথা জিজ্ঞেস করবো এমনি। তখন নীরব সুলতানাকে জিজ্ঞেস করলো, সুলতানা একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দিবে? বলো, কি বলবে? মিথ্যা কথা বলবে না, যা বলবো সত্যি উত্তর দিতে হবে সবার সামনে। তখন নীরবের আম্মু বলল, কি বলছিস তুই? কি বলবি? সত্যি কথা কিছুই বুঝতে পারছি না। চুপ করে থাকো, সব জেনে যাবে। ঠিক আছে। নীরব তাকে দেখে সুলতানা কিছুটা ঘাবড়ে গেছে, হয়তো বুঝতে পারছে কিছুটা। নীরব বলল, কি হলো বলো, উত্তর দিবে? সুলতানা চুপ করে রইল। সুলতানার আম্মু বলল, তখন সুলতানা বাধ্য হয়ে বলল, বলো, কি বলতে হবে? বলছি। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, তুমি কাউকে ভালোবাসো কি না? তোমার বয়ফ্রেন্ড আছে কি না? থাকলে বলো। তুমি যদি ভালোবেসে থাকো কাউকে, আমি হেল্প করব তোমায় এবং তার সাথে মিলিয়ে দেব। সুলতানা এটা শুনে চুপ করে রইল। সবাই নীরবের কথা শুনে অবাক হয়ে গেছে। নীরবের আম্মু বলল, কি বলছিস তুই? এইসব মাথা খারাপ হয়ে গেছে তোর? চুপ করো আম্মু, এটা আমার জীবনের ব্যাপার। আমি যাকে নিয়ে বাকিটা জীবন কাটাবো, ভালোবেসে আগলে রাখবো, সে যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে তাকে আমি যতই ভালোবাসা দেই না কেন সে সুখী হতে পারবে না আমার সাথে। তাই আমি জিজ্ঞেস করছি। তখন নীরবের আম্মু চুপ করে রইল। আর নীরব সুলতানার দিকে তাকিয়ে দেখে সে নিজের দিকে তাকিয়ে আছে চুপ করে। নীরব বলল, কি হলো সুলতানা, বলো, সত্যি কথা বলো, তোমাকে কেউ কিছু বলবে না। আর যদি মিথ্যা বলো তাহলে সেটা তুমি সারা জীবন আফসোস করবে। না পারবে নিজে সুখী হতে, আর না দিবে কাউকে সুখী হতে। দুটি জীবন তখন ভেঙে যাবে। সত্যি কাউকে ভালোবাসলে বলে ফেলো। সুলতানা আস্তে আস্তে বলল, আমি একজনকে ভালোবাসি। নীরব তো আগেই জানে, তাই সে অবাক হয়নি। সুলতানের আম্মু, নীরবের আম্মু সবাই অবাক হয়ে যায় এটা শুনে। সুলতানের আম্মু বলল, ভালোবাসি? কি বলছিস তুই এগুলো? আমি একজনকে ভালোবাসি, আমাদের রিলেশন 1 বছর হয়েছে এবং আমরা লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিচ্ছি। এটা শুনে আরও অবাক হয়ে গেছে সবাই। তখন নীরবের আম্মু বলল, কি বলছে এগুলো সুলতানা? তখন সুলতানের আম্মু রেগে গিয়ে চড় দিল আর বলল, ছি, তুই এটা করতে পারলি আমার মেয়ে হয়ে? এই বলে আবার সুলতানাকে মারতে যাবে। তখন নীরব বলল, দাঁড়ান আন্টি, আর মারবেন না। সব দোষ শুধু সুলতানার না, আপনারও আছে। আপনি বিয়ে ঠিক করার আগে একবার জিজ্ঞেস করেছেন তার কাউকে পছন্দ আছে কিনা? আমায় না বললে কি করে জানবো? মা আর মেয়ের সম্পর্ক কেমন জানেন? বেস্ট ফ্রেন্ডের মতো। আপনি তো তাকে কাছেই রাখতেন না। আমি শুনেছি আপনি নাকি সুলতানাকে অতিরিক্ত প্রয়োজন ছাড়া বেশি কথা বলতেন না, সত্যি? সুলতানের আম্মু চুপ করে রইল। তখন নীরবের আম্মু বলল, কি বলছিস তুই? আর তুই কি করে জানলি? আঙ্কেল সেদিন আমায় বলছে, সুলতান আসার পর আমায় ফোন করে জিজ্ঞেস করছিল তারা গিয়েছে কিনা, তখন কথায় কথায় বলে দিচ্ছে। তখন নীরবের আম্মু চুপ করে রইল। আর নীরব তখন সুলতানের আম্মুকে বলল, মা মেয়ে সম্পর্ক এমন থাকবে কেন? আন্টি, সুলতানা তো আপনার মেয়ে, তাহলে প্রয়োজনের সময় কেন আছে? সুলতানাকে একটু ডেকে ফ্রি টাইমে কথা বলতে পারেন না? নাকি সারাদিন ব্যস্ত থাকেন আপনি? যদি তার সাথে কথা বলতেন, ফ্রি হতেন, তাহলে সব কিছু বলতো। কিন্তু এখন বলতে পারেননি ভয়ে। যখন মেয়ে শ্বশুর বাড়ি যাবে তখনই বাড়িতে অনুভব করতে পারবেন, তাছাড়া আপনি আর বুঝতে পারবেন না। সুলতানের আম্মু চুপ করে রইল। তখন নীরব সুলতানাকে বলল, আচ্ছা সুলতানা, তোমার আম্মুর কথা থাক, তুমি বলো, তুমি তাহলে সেদিন তোমার বয়ফ্রেন্ডকে এইগুলো কথা বলে আসছো কেন? আপনারা তো জানেন, তাই আর বললাম না। আসলে কিছুদিন আগে আম্মুর হার্টের সমস্যা হয়েছে। ডাক্তার বলেছে কোনো অতিরিক্ত চিন্তা না করতে, আর বেশি যাতে প্রেশার না দেওয়া হয়। সবসময় খুশি থাকতে তাকে। খুশি রাখতে যখন আম্মু বলল তখন আর না করতে পারলাম না। যদি আমার এই কথা শুনে কিছু হতো, তাই ভয়ে বলতে পারিনি। বাহ, দেখলেন আপনার প্রতি কতটুকু ভালোবাসা। তার মনে নিজের ভালোবাসাকে মেরে ফেলেছে আপনার খুশির জন্য। তখন নীরবের আম্মু বলে উঠল, সি, তুই এমন হলি কবে থেকে? নিজের মেয়ের সঙ্গে এমন কথা না বলে কি থাকিস?
নীরব বলল, আম্মু তুমি কিন্তু বিয়ের জন্য আমার মত নাওনি। আমার কি কাউকে পছন্দ থাকতে পারে না? সরি বাবা, বুঝতে পারছি, কারো মনের বিরুদ্ধে যাওয়া ঠিক না। বিয়ের জন্য দুই পরিবারের শুধু রাজি থাকতে হয় না, তার সাথে দুজন মনের মিল থাকতে হয়। এই তো বুঝতে পারছো। তখন সুলতানার আম্মু সুলতানাকে বলল, আমার ভুল হয়েছে, মারে ক্ষমা করে দিস। ছি আম্মু, তুমি কেন ক্ষমা চাইছো? মা কখনো মেয়ের কাছে ক্ষমা চায়? মা যতই কিছু করুক সেটা তার সন্তানের ভালো। তখন সুলতানা বলল, সুলতানের আম্মু সুলতানাকে জড়িয়ে ধরল, কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, তুই যে ছেলেকে লুকিয়ে বিয়ে করেছিস তাকে বলিস আসতে তার পরিবার নিয়ে। সুলতানা তখন অনেক খুশি হলো আর বলল, ঠিক আছে আম্মু। সুলতানের আম্মু নীরবের আম্মুকে বলল, সরি বান্ধবী, তোর ছেলের সঙ্গে বিয়ে হলো না, আর আমার মেয়ে, তুই আরেকটা মেয়ে দেখে বিয়ে দে। এখন আরেকটা মেয়ে কোথায় পাই? তখন নীরব বলল, আছে আম্মু, আমি তাকে ভালোবাসি, রহিম চাচার মেয়ে তানিয়া। তখন নীরবের আম্মু বলল, কিন্তু তারা কি রাজি হবে? সবাই রাজি আছে, এখন তুমি কথা বলে দেখতে পারো। ঠিক আছে, আজ রাতে গিয়ে কথা বলবো। নীরব এটা শুনে খুব খুশি হলো। তখন নীরবের ফোনটা বেজে উঠল। নীরব রুম থেকে এসে ফোনটা নিয়ে দেখে সুমন। তখন ফোন রিসিভ করার পর সুমন বলল, ভাই তারপর কি খবর? খবর একেবারে ভালো। তোমার ছবি ভিডিও কিছু লাগেনি বিয়ে ভাঙতে। সুলতানা সত্যি কথা বলে দিয়েছে। আমি জিজ্ঞেস করছি পরে, আর তোমাকে ভালোবেসে বলছে। তার আম্মু রাজি। আজ তোমাকে ফোন করে বলবে তোমার আব্বু আম্মুকে নিয়ে আসতে। সত্যি ভাই এটা বলছে? ভাই, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। কিন্তু ভাই সেদিন আমায় এই কথাগুলো বললো না কেন? তার আম্মু হার্টের রোগী, তাই বলতে সাহস পাইনি, তাই তোমাকে বলছে। না করছে। আমি বুঝতে পারছি সে মিথ্যা কথা বলেছে, তার চোখ আমায় বলেছে। ভাই সুলতানা কল দিয়েছে আমায়, প্লিজ একটু কার্টুন ফোনটা, কথা বলি, তারপর আমি আবার কল দিচ্ছি। ঠিক আছে ভাই। তারপর নীরব ফোন কেটে দিল আর তার রুমে চলে গেল। রুমে যাওয়ার পর তানিয়া কল দিল। নীরব ফোন রিসিভ করে বলল, কি বলো? বিয়ে ভাঙছো? না, জোর করে বিয়ে দেবে আমায় বলছে। তাহলে আমিও এখনই ফাঁসি দিচ্ছি আপেল খেতে খেতে। এই না না না, এমন করো না, বিয়ে ভেঙে দিয়েছি। শয়তান, তাহলে মিথ্যা বলো কেন? সরি আম্মু, আজ রাতে যাবে তোমার বাসায় কথা বলতে। সত্যি? সত্যি। আচ্ছা, ফাঁসি দিতে গেলে আপেল খেতে হয় কেন তোমার? যদি পরে খিদে পায় তখন আপেল পাবো কোথায়? শয়তান মাইয়া, মরার পর আবার খিদে পায়? তখনই দেখে নীরবের আম্মু তার ঘরে আসছে। নীরব বলল, আচ্ছা ফোনটা রাখো, আম্মু আসছে, দেখি কি বলে। তারপর ফোন কেটে দেয় আর নীরবের আম্মুর কাছে এসে বলে, সুলতানা চলে যাবে এখনই। ছেলেরা নাকি আজ বিকেলে আসবে তাদের বাসায়, তাই এখনই চলে যাবে। একটু কষ্ট করে একটা গাড়ি নিয়ে আয় তো। ঠিক আছে, তুমি যাও। তারপর নীরবের আম্মু চলে গেল আর সুলতানা তখন নীরবের রুমে এসে বলল, আমি ধন্যবাদ দিলেও এটা কম বলা হবে, জানি। এটা করে শুট করব, আজকে অনেক বড় উপকার করলে আমার। কিছু দেওয়া লাগবে না, বিয়ের পর ট্রিট দিও শুধু, তাহলেই হবে। তা অবশ্য দিব। ধন্যবাদ আমায় মিলিয়ে দেওয়ার জন্য আমার মনের মানুষটির সাথে। আর আমি আমার মনের মানুষকে পেয়েছি। কে সেটা? ওই যে পিচ্ছি মেয়েটা, ছাত্রী যে। তখনই সুলতানাকে ডাকলো পাশের রুম থেকে। সুলতানা চলে গেল। নীরব তখন উঠে বাইরে চলে গেল, একটা সিএনজি নিয়ে আসলো গিয়ে। তারপর সুলতানারা দুপুরে খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আর বলে গেল সবাইকে যেতে। তারপর চলে গেল। তারা যাওয়ার পর নীরব তার রুমে চলে যায়। বিকেলে আর পড়াতে যায়নি। সন্ধ্যায় তার আম্মু আপু নীরব গেল তানিয়ার বাসায়। যাওয়ার পর তানিয়ার আম্মু আপুর সাথে কথা হলো, বিয়ে আরও 1 বছর পর হবে, আপাতত কাবিন করে রাখবে। তাই আজই কাজী নিয়ে আসলো আর কাবিন করে রাখলো। তখন তানিয়া তার আম্মুকে বলল, আম্মু আমরা একটু আসছি কথা বলে। ঠিক আছে। তারপর নীরবকে নিয়ে তানিয়া তার রুমে চলে যায়। যাওয়ার পর নীরব বলে, আমার কিছু কথা আছে, তোমাকে কি শর্ত দিব? ঠিক আছে বলো, কি শর্ত? সব রাজি। আজকের পর থেকে আর এমন পাগলামি করতে পারবে না, লেখাপড়ায় মন দিতে হবে, অমনোযোগী হওয়া যাবে না, সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, ঠিকমতো খাবার খেতে হবে, এত রাত জেগে থাকতে পারবে না, আমাদের কথা রাত 10টা পর্যন্ত হবে, তার বেশি রাত হওয়া যাবে না, এবং আর বেশি কিস করতে পারবে না। তানিয়া এগুলো শুনে অবাক হয়ে গেছে। তখন বলল, তাহলে আমি থাকবো কি করে? বিয়ের আগ পর্যন্ত এমনই চলবে। বিয়ের পর তুমি যত রোমান্স করতে পারো, কিস করতে পারো, বাধা দিব না, কিন্তু এখন কিস করলে একবার, তার আর বেশি না, মনে থাকবে? তার মানে
আর এত কিস করতে পারবো? না। ঠিক আছে, আমি সব কিছু রাজি আছি, কিন্তু আমার 3টা শর্ত আছে এখন। বলো কি শর্ত? প্রথম শর্ত, ভুলেও কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। ঠিক আছে, পরের শর্ত? প্রতিদিন সকালে আমায় নিয়ে যাবে স্কুলে এবং নিয়ে আসবে। সকালে যাওয়ার সময় কিস করে দিতে হবে আর রাত্রে এসে দিবেন, তাহলেই আর লাগবে না কিছু। ঠিক আছে, পরের শর্ত? দাঁড়াও বলছি। তখন তানিয়া গিয়ে তার রুমের দরজা বন্ধ করে দিল। তখন নীরব বলল, কি হলো, দরজা বন্ধ করলে কেন? তখন নীরবকে খাটে ধাক্কা দিয়ে ফেলে বলল, এখন আমি রোম্যান্স করব, কোনো বাধা দেওয়া যাবে না। এই না, এখন না, বিয়ের পর প্লিজ এমন কিছু করো না। তোমার কোনো কথা আমি শুনবো না, এখন আদর নিয়ে নিতে হবে। চুপ একদম। এই বলে তানিয়া নীরবের বুকে উঠে বসে ওড়না ফেলে দিয়ে নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। কিছুক্ষণ পর পাগলের মতো কিস করতে লাগলো। তানিয়া এক পর্যায়ে দুজনেই কন্ট্রোল হারিয়ে ফেলে। আর বিয়ের আগে বাসার না আর বলা যাবে না, হয়েছে, লজ্জা লাগে তো, বাকিটা ইতিহাস।